on this computer. হ্যাঁ, রেকর্ডিং অন। আচ্ছা, তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপটিক্সের প্রথম চ্যাপ্টার। যদি আমরা উল্টা পড়ে ফেলছি, আমরা ভৌত আলোক বিজ্ঞান আগে পড়ে ফেলছি আর জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা পরে পড়ছি, বাট কোনো সমস্যা হয়নি, হওয়ার কথা না। জ্যামিতিক আলোক বিজ্ঞান এক স্টাইলে চলে আর ভৌত আলোক বিজ্ঞান এক স্টাইলে চলে। ভৌত আলোক বিজ্ঞান পড়তে তোমার যা লাগে সেটা হচ্ছে তরঙ্গ, আর জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তে তোমার যা লাগবে সেটা হচ্ছে তোমার জ্যামিতি। ওখানে তরঙ্গের খুব একটা বেশি ইউজ করা লাগবে না। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই যে হ্যাঁ, তো আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান অথবা জিওমেট্রিক অপটিক্স। জ্যামিতিক আলোক বিজ্ঞান অথবা জিওমেট্রিক অপটিক্স। সো এই চ্যাপ্টারে প্র্যাকটিক্যালি কি কি টপিক আমাদের পড়তে হবে একটু দেখো। প্র্যাকটিক্যালি যে টপিক আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আমাদের প্রতিফলনের সূত্র। খুব যে বেশি কাজে লাগবে এমন না, বাট আমরা পড়ব প্রতিফলনের সূত্র। দেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রতিসরণের সূত্র, এটাও আমাদের লাগবে। এটাই মোস্টলি চ্যাপ্টারের মানে একদম কোর সূত্র আর কি। এটার উপর বেস করেই অনেকগুলো সূত্র বানানো আছে। প্রতিসরণের সূত্র আমাদের লাগবে। ওকে, দেন আমরা স্পেশাল কিছু যাব যে প্রতিসারক তল। যেহেতু প্রতিসরণ চলে আসছে, তার মানে প্রতিসারক তল নিয়ে আমরা কথা বলতে হবে। যে প্রতিসারক তলের জন্য আমাদের কিছু সূত্র আছে, প্রতিসারক তলের সূত্র। ওকে, দেন আমরা পড়ব লেন্সের সূত্র। লেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রতিসারক তলের সূত্রের পরে আমরা লেন্স না পড়ে আমাদের আর কিছু টপিক এড করে ফেলা দরকার এখানে। সেটা হচ্ছে মনে করো প্রকৃত গভীরতা ভার্সেস আপাত গভীরতা। এটা একটা খুবই চমৎকার এবং ইম্পর্টেন্ট একটা টপিক, প্রকৃত ভার্সেস আপাত গভীরতা। আমরা সকল সূত্রের প্রমাণ দিব না, কিছু সূত্রের প্রমাণ আমরা করব, কিছু সূত্রের প্রমাণ আমরা বিশ্বাস করে নিয়ে যাব যে এটাই হচ্ছে আমাদের সূত্র। ওকে, প্রকৃত ভার্সেস আপাত গভীরতা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এরপরে থাকবে লেন্স। লেন্সের বিভিন্ন ধরনের সূত্র আছে, সেগুলো আমরা কাজে লাগাবো। দেন আমাদের সামনে থাকবে প্রিজম। প্রিজমের উপর আমরা কিছু কথাবার্তা বলবো। তারপরে আমাদের টপিক যেটা আছে সেটা হচ্ছে কি বাকি থাকে, বিচ্ছুরণ। বিচ্ছুরণ বাকি থাকে। তারপর একটা বাকি থাকে, সেটার নাম হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। তারপরে টপিকটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। দেন ফাইনালি আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আলোক যন্ত্র। সো আলোক যন্ত্র যে একটা টপিক এরকম না, এই আলোক যন্ত্রের ভিতরে অনেকগুলো আবার বিভিন্ন ধরনের আলোক যন্ত্র নিয়ে আমরা কথা বলবো। ইংলিশ হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। এই হচ্ছে মোরলেস আমাদের টপিকস। প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র, প্রতিসারক তলের সূত্র, প্রকৃত ভার্সেস আপাত গভীরতা, লেন্স, প্রিজম, বিচ্ছুরণ, বিচ্ছুরণ ক্ষমতা, আলোক যন্ত্র। এবং এগুলোর ভিতরে তো অবশ্যই পার্টস আছে, এগুলোকে আবার বিভিন্ন খণ্ডে ভাগ করে করে আমরা পড়বো। সো একদম শুরু থেকে শুরু করি প্রতিফলনের সূত্র। তার আগে এই পাতাটা আমি সেভ করে দিই। দাঁড়াও, হ্যাঁ, এটাকে আমরা সেভ করে রেখে দিই। অ্যানোটেট, সেভ হয়ে গেল, সেভ। আচ্ছা, ওকে। সো এই সূত্র মানে এই টপিকগুলোর সাথে আশা করি মোটামুটি সবাই পরিচিত আছো। আচ্ছা, তো প্রতিফলনের সূত্র তো 9-10 থেকেই পড়ে আসছো, এটাতে আসলে নতুন করে কিছু বলার নাই। প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র, সূত্রটা কি ছিল যেন একটু বলো তো? আপতন কোণ সমান কোন কোণ? প্রতিফলন কোণ, তাই তো? আপতন কোণ সমান প্রতিফলন কোণ। যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের বিভেদ তলে আলো আসবে, আলোটা অভিলম্বের সাথে যত কোণে আপতিত হবে, যদি আমাদের ওই তলটা সমতল হয়ে থাকে বা মসৃণ হয়ে থাকে, সেক্ষেত্রে সে যে প্রতিফলিত হবে সে এক্স্যাক্টলি সমান কোণে প্রতিফলিত হবে। অর্থাৎ আমার যদি আপতন কোণ হয় আই বলার কারণ হচ্ছে আপতন কোণকে ইংলিশে ইনসিডেন্ট রে বলা হয়। ইনসিডেন্ট মানে হচ্ছে আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে আপতিত রশ্মি, এই জন্য এটাকে বলা হয় আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এটা হচ্ছে এই জন্য আর। সেম কথা তোমার প্রতিসরণের জন্য সত্য, কারণ প্রতিফলনের ইংলিশ হচ্ছে রিফ্লেকশন আর প্রতিসরণের ইংলিশ হচ্ছে রিফ্র্যাকশন, FRACTION। তো দুই ক্ষেত্রেই আমাদের শব্দের শুরুটা আর দিয়ে, সেই জন্য দুই ক্ষেত্রেই তোমরা আই এবং আর দেখতে পারো। আচ্ছা, তো যে কোণে আসবে সেই কোণে ফেরত যাবে, এর বেশি আসলে এখান থেকে আমাদের কিছু জানার দরকার পড়বে না। I is equal to R, এর বেশি কিছু জানার দরকার নেই।
ওকে, তো আই হচ্ছে আমাদের আপতন কোণ, আই হচ্ছে আমাদের আপতন কোণ, যেটার ইংলিশ হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর হচ্ছে আমাদের প্রতিফলন কোণ, আই হচ্ছে প্রতিফলন কোণ। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে আপতন কোণ বলো অথবা প্রতিফলন কোণ বলো, ওই কোণটা কিন্তু অনুভূমিকের সাথে না, কোণটা হচ্ছে উলম্বের সাথে। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে জরুরি যে কোণ সবসময় এইসব ক্ষেত্রে কোণ সবসময় অভিলম্বের সাথে, কোণ সবসময় অভিলম্বের সাথেই মাপতে হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রতিফলন থেকে বেশি আসলে আমাদের কিছু নাই। দেন আমাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে প্রতিসরণের সূত্র, তাই তো? প্রতিসরণের সূত্রটা ইম্পর্টেন্ট কারণ এর উপর বেস করেই আমাদের হিসাবটা আসবে। এটাকে পিডিএফ আকারে সেভ করে দিয়ে দেখি। ওয়েট ফর এ ওয়াইল। আচ্ছা, সামনে বাড়ি প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র বা ল অফ রিফ্লেকশন। প্রতিসরণ ইংলিশ হচ্ছে রিফ্লেকশন। ওকে, সো এটা দেখাতে গিয়ে আমি একটা ঘটনা দেখাই দিই তোমাদেরকে। শেয়ার দিয়ে আমি নতুন একটা ফাইলে চলে যাই। এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। ওকে, তো দেখো এই যে আমাদের এটা টর্চ, এই টর্চ থেকে আমাদের রে বের হবে। আমি চাইলে তরঙ্গ বের করতে পারি, আমি চাইলে রশ্মিও বের করতে পারি। যেহেতু আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে কথা বলছি, আমাদের আপাতত রে নিয়ে কাজ করলেই হবে বা রশ্মি নিয়ে কাজ করলেই হবে। এটা রে থাকলো, আমি এখন আলো ফেলি। এই যে দেখো, এটা তোমরা পড়ে আসছো বইয়ে থিওরিটিক্যালি, যে যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলো যায় তার কিছু অংশ প্রতিফলিত হয়, যেটা তুমি দেখতে পাচ্ছ হালকা কিছুটা প্রতিফলিত হচ্ছে এবং কিছু অংশ প্রতিসরিত হয়। সো আমরা আসলে ওইসব মেজারমেন্টে যাবো না যে কত পার্সেন্ট প্রতিফলিত হচ্ছে কত পার্সেন্ট প্রতিসরিত হচ্ছে, এই হিসাবটা আমাদের লাগবে না। আমাদের যখন প্রতিফলন নিয়ে বলবে তখন আমরা প্রতিফলন নিয়ে কাজ করব, যখন প্রতিসরণ বলবে ধরে নিব যে সবটাই প্রতিসরণ হচ্ছে। কারণ এই হিসাবটা তখন আসবে যখন তুমি কতটুকু শক্তি থাকতেছে প্রতিসরণে, কতটুকু শক্তি থাকতেছে প্রতিফলনে, ওইসবই লাগবে। এইসব হিসাব আমাদের নাই, সো আমরা এইসব নিয়ে বদার করবো না। আচ্ছা, এই যে দেখো, এই যে আলোটা আসছে এসে একটু বেঁকে গেল, এই যে বেঁকে যাওয়াটা আমি তাহলে এখানে একটু এনোটেট করে দিই। এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলবো প্রতি আপতিত কোণ, যেটা হচ্ছে আপতন কোণ, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম। আর এই যে রশ্মিটা প্রতিসরিত হলো, এই যে কোণটা অভিলম্বের সাথে, সেটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। ওকে, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। এখন দেখেই বলা যাচ্ছে যে এই মাধ্যমে আলোটা যেরকম ছিল, নিচের মাধ্যমে এসে আলোটা একটু চুপসে গেছে। এর কথাকে একদম বাংলা ভাষায় এইভাবে বলা যায় যে আলোটা একটু চুপসে গেছে। কেন? কারণ সে আগে যাচ্ছিল এইভাবে, এখন সে একটু সরে আসলো ভিতরের দিকে চলে আসা মানেই তো সে চুপসে গেছে, তাই তো? আচ্ছা, আমি যদি এটা ঠিক এর উল্টা ঘটনা ঘটাতাম তাহলে কি ঘটতো একটু দেখো। আমি যদি নিচের মাধ্যমটাকে বানিয়ে দিই হালকা মাধ্যম, দেখেই তো বোঝা যাচ্ছে যে উপরের মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম। এই তো এখানে লেখা আছে, এটা হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম উপরেরটা, আর নিচেটা হচ্ছে আমাদের ওয়াটার মিডিয়াম। কিন্তু আমি যদি ঠিক উল্টা ঘটনা ঘটাই, আমি যদি উপরেরটাকে করে ফেলি পানি মাধ্যম, নিচেরটাকে করে ফেলি বায়ু মাধ্যম, কি হবে? তাই তো? সো এই জিনিসটা আমরা দেখি, ট্রাই করে কি হয়। আমরা এটাকে বানাই দিলাম ওয়াটার। যখন দুইটাই ওয়াটার তখন কিন্তু আর আলোর প্রতিসরণ হচ্ছে না, আই যা আই আরও তা। দেখো আই এবং আর পরস্পর সমান সমান, বিকজ এখানে তো কোনো প্রতিসরণই ঘটেনি। আমি যদি এটাকে বানিয়ে দিই বাতাস, তখন দেখো কি হচ্ছে। এখন প্রতিসরণ কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি, তাই না? এখন আলোটা কিন্তু একটু মানে ফ্রি স্পেস পাইছে, মনে হচ্ছে যে সে অনেক বেশি স্বাধীন হয়ে গেছে। তো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো আসে, এটার বিহেভিয়ারটা এরকমই হয় যে সে অনেক বেশি মুক্ত হয়ে গেছে। ঘন থেকে হালকাতে আসছে, তার দেখো যার কথা এইদিকে সে আরো এইদিকে চলে যাচ্ছে। সো যখন হালকা থেকে ঘনতে আসে আলোটা চুপসে যায়, আর যখন ঘন থেকে হালকাতে আসে আলোটা একটু মানে বেশি প্রসারিত হয়ে যায়। সো এই কথাগুলো মাথায় রাখতে হবে, কারণ তোমার যখন এমসিকিউ সলভ করতে হবে তোমাকে তো খুব কম সময়ের মধ্যে ডিসিশন নিতে হবে যে আসলে কি হতে যাচ্ছে, তার উপর বেস করে কথা বলতে হবে বা আনসার করতে হবে। সো এই জিনিসগুলো যদি এইভাবে ন্যাচারালি মনে রাখতে পারো যে ঘন থেকে হালকাতে গেলে প্রসারিত হয়ে যায় বা স্বাধীন হয়ে যায়, আর হালকা থেকে ঘনতে আসে চুপসে যায়, তো এই কথাগুলো যদি মনে রাখতে পারো তাইলে এগুলাকে ম্যাথমেটিক্যালি কনভার্ট করতে পারবে ইজিলি। ওকে, সো কথাটা আশা করি বুঝতে পারছো। এখন আমরা আবার আগের জায়গায় চলে যাই। এই হচ্ছে একটা কেস, আর ওই ছিল আরেকটা কেস। এখন এই জিনিসটাই আমরা আমাদের স্কেচবুকে নিয়ে আসি। এই যে আমাদের স্কেচবুক এখানে নিয়ে আসলাম। দুইটা কেস তো ছিল আমাদের, একটা ছিল হালকা থেকে ঘনতে, একটা ছিল ঘন থেকে হালকাতে। তো প্রথমে হালকা থেকে ঘনতে আসি। মনে করো এটা হচ্ছে আমাদের এ মাধ্যম, এটা হচ্ছে আমাদের বি মাধ্যম। তো প্রথম ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, আর নিচেটা হচ্ছে আমাদের পানি মাধ্যম। সো পানি মাধ্যম কিভাবে বোঝাবো?
পানি মাধ্যম বোঝানোর উপায় হচ্ছে আমি এখানে নীল দিয়ে রং করে দিলাম, এটা হচ্ছে আমাদের পানি মাধ্যম, তাই তো? নীল দিয়ে কালার করে দিলাম। এখন দেখেই বলতে পারবা যে এটা হচ্ছে পানি মাধ্যম আর উপরটা হচ্ছে বায়ু মাধ্যম, কোনো কালার নেই। ওকে, সো আমরা এখন অভিলম্ব টানি। অভিলম্বের সাথে তো কোনটা হিসাব করতে হবে, তাই তো? এই যে এইভাবে। তো আলো মনে করে একটা আসলো, এই যে আলোক রশ্মি একটা আসলো, একটু একটু বেশি বড় করে দিই তাহলে দেখাতে সুবিধা হবে। এই মনে কর আলোক রশ্মিটা আসলো, তো যেহেতু সে বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে যাচ্ছে, সে কিন্তু চুপসে যাবে, কারণ হালকা থেকে ঘনতে আসছে। স্বাভাবিকভাবে বাধা বিপত্তি একটু বেশি আসবে তার উপর, সে একটু চুপসে যাবে এইভাবে। এই হচ্ছে তার প্রতিসরণ। ওকে, সো এই কোণটা আর এই কোণটার সাথে কম্পারিজন আশা করি করতে পারছো যে আপতন কোণটা এখানে বড় আর প্রতিসরণ কোণটা এখানে তুলনামূলকভাবে ছোট, তাই তো? এখন দেখো আমাদের প্রতিসরণের যে সূত্রটা সেটা কিন্তু এরকম। তার আগে আমি ঘন থেকে হালকা এটা একটু করে ফেলি। একটা ট্রিক্স আমি খাটিয়ে দেখতে পারি, দেখি তো পারা যায় কিনা। এটা কপি করে পেস্ট করতে যাবে। কি বলে আসছে তো, ওহো আসে নাই, থাক এটা এটার মতো থাকুক, এটাকে এটার মতো রেখে দিলাম। আমি আমার মতো একটা আঁকে ফেলি, যে এখানে একটা আসছে। এখন উপরে থাকবে পানি মাধ্যম। ওকে, এখন উপরে থাকবে আমাদের পানি মাধ্যম, মনে করে এটা। এখন পানি মাধ্যম থেকে আলো আসবে এবং সেটা যাবে বায়ু মাধ্যমে। এখন ঘন থেকে হালকাতে যাবে, তাই তো? ঘন থেকে এখন হালকাতে যাবে আমাদের। তাহলে আবার আমি আগের মতো এখানে একটা অভিলম্ব টানি, অভিলম্ব টানলাম। এখন আলো আসবে, এখন আলো কি হবে, এখন প্রসারিত হবে, কারণ সে ঘন থেকে হালকাতে গেছে, বেশি স্বাধীন হয়ে যাবে এখন সে। তো এই ক্ষেত্রে আমাদের আই এর তুলনায় কিন্তু আর বড়, দেখেই বলা যায় আর ইজ গ্রেটার দেন আই। এই হচ্ছে দুইটা আলাদা আলাদা কেস। এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে আমাদের বি মাধ্যম। দুই ক্ষেত্রে আমরা প্রথম মাধ্যমকে এ মাধ্যম বললাম, দ্বিতীয় মাধ্যমকে বি মাধ্যম বললাম। গ্রেট। এখন আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা লিখে ফেলি। সূত্রটা ছিল এরকম, এই সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। সূত্রটা বইয়ে লেখা আছে একভাবে, সো ভগ্নাংশ আকারে। সো আমরা এটাকে ভগ্নাংশ আকারে না লিখে আমরা এক লাইনে লেখা ট্রাই করব। এক লাইনে লিখলে সূত্রটা মনে রাখা ইজি হয়। যেমন ধর আমি এইভাবে লিখব, নিউ এ সাইন আই ইজ ইকুয়াল টু নিউ বি সাইন আর। দেখো এখানে কিন্তু সিস্টেম আছে একটা। আমি যখন প্রথম মাধ্যমের কথা বলছি তখন প্রথম মাধ্যমে সবকিছু লিখে ফেললাম। দেখো নিউ এ এটা কিন্তু প্রথম মাধ্যমের বা এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর সাইন আই এটা কিন্তু আমার প্রথম মাধ্যমে থাকা কোণের সাইন, এখানেও সেম কথা। ইকুয়াল টু, এখন কিন্তু আমি নিচের মাধ্যমের বা বি মাধ্যমের কথা বলছি। যখন বি মাধ্যমের কথা বলছি তখন আমি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখে দিলাম, আর বি মাধ্যমে অ্যাভেলেবল যে অ্যাঙ্গেলটা আছে সেটা সাইন লিখে দিলাম। তাহলে আমরা মাধ্যম বাই মাধ্যম লিখে ফেললাম, যে মাধ্যমে আছে ওই মাধ্যমে সবকিছু, পরে যে মাধ্যমে গেছি ওই মাধ্যমে সবকিছু। সো এইভাবে যদি তুমি সূত্র লিখো সেটা মনে রাখা তোমার জন্য ইজিয়ার হবে। সবসময় মাথায় রাখবা, সূত্রকে তুমি যদি ভগ্নাংশে ভেঙে মনে রাখো সেটা তোমার জন্য মনে রাখাটা টাফ, কম্পেয়ার টু তুমি যদি এক লাইনে সূত্র বানাও সেটা মনে রাখা তোমার জন্য ইজিয়ার। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করবা। এই সূত্র তোমরা সবাই পড়ছো, এফ ইজ ইকুয়াল টু এম এ। ওকে, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, টাউ ইজ ইকুয়াল টু এন আই এ বি কস থিটা। এই সবগুলো সূত্রে আমি তোমাদেরকে পড়িয়েছি। এফ ইজ ইকুয়াল টু এম এ পড়াই নেই, বাট বাকি দুইটা পড়াইছি। এখন এই সূত্রগুলো থেকে আমি যদি এইভাবে লিখতাম, এম, আমি যদি এইভাবে লিখি এম ইজ ইকুয়াল টু এফ বাই এ, ওকে, ভি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ বি সাইন থিটা, এখানে যদি লিখতাম আই ইজ ইকুয়াল টু টাউ ডিভাইডেড বাই এন এ বি কস থিটা। দেখো আমি যখন সূত্রগুলোকে ভগ্নাংশে লিখি, ভগ্নাংশে লিখলে এগুলো মনে রাখা কিন্তু একটু টাফ, স্বাভাবিকভাবে ভগ্নাংশ এত ইজিলি মাথায় থাকে না। কম্পেয়ার টু দিস, এগুলোর দিকে একটু তাকাও, এগুলো কিন্তু মনে রাখা অনেক ইজি। এই জন্য নর্মালি আমরা ভগ্নাংশ আকারে সূত্র মনে না রেখে আমরা এক লাইনে যেগুলো লেখা যায় সেগুলো সেইভাবে মনে রাখি। সো এক্ষেত্রে এই ট্রিক্সটা আমরা ফলো করবো, যে আমরা সূত্রটাকে এক লাইনে লিখে মনে রাখবো, এবং এটা যে কতটুকু কাজের একটা প্রবলেম সলভ করলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা সামনে, অবশ্যই এখন না। আচ্ছা, আজকেই দেখাই দিতে পারবো সময় যদি থাকে আর কি। তো এই যে সূত্রটা, এই সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র, স্নেলস ফর্মুলা। ওকে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো এটা আমরা আলাদাভাবে মনে রাখবো, এটা আমরা আলাদাভাবে মনে রাখবো। সো এটাকে যদি আলাদাভাবে মনে রাখতে হয় কি করতে হবে,
এটাকে আমরা আলাদাভাবে কালার করে রেখে দিব, রং করে রেখে দিব, এই যে এইভাবে। এখন আমরা এটাকে ভাঙাবো, ভাঙিয়ে এখন আরো কয়েকটা সূত্র বানাবো আমরা। দেখো আমরা লিখতে পারি এখন সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান এই পাশটাতে লেখা যায়, আচ্ছা এটাকে এইভাবে না লিখে এখানে লিখি, ইজ ইকুয়াল টু কি বলা যায়, মিউ বি ডিভাইডেড বাই মিউ এ বলা যায় না এটা? আশরাফ বলো তো এটা বলা যায় কিনা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এটাতে বলা যায়, ভেরি গুড। এখন একটা জিনিস চিন্তা করো, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা কি গ্রেটার দেন 1 হবে নাকি লেস দেন 1 হবে? এটা ডিপেন্ড করে কার উপর? উপরে বড় আছে নাকি উপরে ছোট আছে তার উপর না? তাহলে এখন একটু বলো তো যে এই ক্ষেত্রে সাইন আই বাই সাইন আর গ্রেটার দেন 1 হবে নাকি সেকেন্ড ক্ষেত্রে সাইন আই বাই সাইন আর গ্রেটার দেন 1 হবে? কোন ক্ষেত্রে গ্রেটার দেন 1 হবে? প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে। কেন? কারণ প্রথম ক্ষেত্রে আই ইজ গ্রেটার দেন আর, তাই তো? আর জি সাইনের ভাই। ক্ষেত্রে আমরা জানি ভালো করেই যে সাইনের ভিতরের কোনটা যত বড় হবে আনসারটা তত বড় হতে থাকে। সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 60 √3/2, আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। সাইন 45 1/√2। ওকে, তাহলে আবার আবার সামনে সাইন 60 √3/2, সাইন 90 1। তো দেখো 0 থেকে আস্তে আস্তে 1-এ যাচ্ছে, অর্থাৎ সাইনের ভিতরে থাকা কোনটা যত বড় হবে তার মানটা তত বড় হতে থাকবে, কোনটা যত ছোট মানটা তত ছোট। তাহলে আমরা যেহেতু এখানে করছি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, তাহলে একটু ভালো করে তাকাইলেই বলা যায় প্রথম ক্ষেত্রে আমাদের যে সাইন আই বাই সাইন আর এটা হচ্ছে গ্রেটার দেন 1 হবে, এটা বলে দেওয়া যায় এখানে। তো প্রথম ক্ষেত্রে আমরা লিখে দিই যে এই যে নিউ বি বাই নিউ এ, এটাকে আসলে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে এ নিউ বি। এটাকে বলা হয় যে শূন্য মাধ্যমের এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই যে নিউ বি বাই নিউ এ, অথবা এই যে আমরা সাইন আই বাই সাইন আর করলাম, স্পেসিফিক্যালি এই যে সাইন আই বাই সাইন আর, আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন, এই জিনিসটাকে বলা হয় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ বি উইথ রেসপেক্ট টু এ। প্রতিসরাঙ্ককে ইংলিশে বলা হয় রিফ্রেক্টিভ ইন্ডেক্স। ওকে, এটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এখানে বলা যায় যে প্রথম ক্ষেত্রে এ নিউ বি ইজ গ্রেটার দেন 1, আর দ্বিতীয় ক্ষেত্রে এ নিউ বি ইজ লেস দেন 1। এটা আমরা চিত্র থেকেই ইজিলি বলে দিতে পারি, যেহেতু এটা সাইনের উপর ডিপেন্ডেন্ট হিসাব নিকাশ। এটা আমাদের মাথায় রাখতে হবে, এ নিউ বি গ্রেটার দেন 1 আর এ নিউ বি এক্ষেত্রে লেস দেন 1। আচ্ছা, এই কথা বলার উদ্দেশ্য কি? এখন তোমরা একটু একটু জেনারেল নলেজ ইউজ করে আমাকে বলতে হবে যে আমাদের আলোর বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, শূন্য মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে? শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, সর্বোচ্চ। ওকে, আচ্ছা শূন্য মাধ্যমে যেহেতু আলোর বেগ সর্বোচ্চ, সেক্ষেত্রে আমরা এই লজিকটা খাটাবো। এখন দেখো আমরা এই যে এখানে লিখলাম নিউ বি, আর এই যে নিচে লিখলাম নিউ এ, এখানে তো বুঝলাম বলতেছি যে এ নিউ বি মানে হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, কিন্তু এই যে আলাদা আলাদা ভাবে লিখলাম নিউ বি, আলাদাভাবে লিখলাম নিউ এ, এটার মানে কি বলতো? এটা মানে হচ্ছে যদি আমি এইভাবে আলাদাভাবে লিখি নিউ বি, এটা মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমি লিখবো এখানে শূন্য মাধ্যমের সাপেক্ষে, এটাকে হচ্ছে শূন্য মাধ্যম সাপেক্ষে, শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের, শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। নিউ এ সেম কথা, শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। কথাটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন এটা বলো শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ, এটা আমরা লিখে রাখি এখানে যে শূন্য মাধ্যমে, এটা আমাদের একটা দরকারি জিনিস, সূত্র হিসেবে মাথায় রাখতে হবে এটা আমাদেরকে। তো শূন্য মাধ্যমে আমরা বলবো শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ। ওকে, শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ। আচ্ছা, তাহলে একটু এখন বলো তো যে শূন্য মাধ্যম এটা কি সবচেয়ে হালকা মাধ্যম নাকি সবচেয়ে ভারী মাধ্যম? আলোর সাপেক্ষে বলো বা যে কোনো সাপেক্ষেই বলো, শূন্য মাধ্যম সবচেয়ে হালকা মাধ্যম নাকি ভারী মাধ্যম? বলো। হালকা।
হালকা, এটা কমন সেন্স থেকে বলা যায় যে শূন্য মাধ্যম সবচেয়ে হালকা মাধ্যম। আচ্ছা, এটাও আমাদের কাজে লাগবে, শূন্য মাধ্যম সবচেয়ে হালকা মাধ্যম। গ্রেট। এখন তোমরা একটু বলো তো যে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কি একের চেয়ে বড় হবে নাকি একের চেয়ে ছোট হবে? জাস্ট এতক্ষণ যা আলোচনা করলাম তার সাপেক্ষে বলো, শূন্য মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক একের চেয়ে বড় হবে নাকি একের চেয়ে ছোট হবে? বড় হবে। একের চেয়ে বড় হবে। কেন? কারণ শূন্য মাধ্যমেই তো আলোটা মানে সবচেয়ে হালকা মাধ্যম, সবচেয়ে হালকা থেকে ঘনত্ব গেলে তো এই উদাহরণ, হালকা থেকে ঘনত্ব আসছে, প্রতিসরাঙ্ক একের চেয়ে বেশি হবে। ঠিক আছে, ফাইন। এবং এটা আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ, এর চেয়ে বেশি বেগ আর কোনো মাধ্যমে আলোর হয় না। ওকে, ফাইন। তো এখন আমরা লিখি ধরো যে শূন্য মাধ্যম সাপেক্ষে যে কোনো একটা মাধ্যম, মনে করো শূন্য মাধ্যম সাপেক্ষে এম মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমরা যদি আলোর বেগের পার্সপেক্টিভ থেকে আনসার বের করতে চাই, আলোর বেগের হিসাবে যদি আমরা অনুপাত বের করতে চাই, আমাদের অনুপাতটা হবে কোনো একটা মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই অন্য একটা মাধ্যমে আলোর বেগ। এখন তোমরা বলো, আমাদের এখানে তো আছে দুইটা মাধ্যম, একটা হচ্ছে শূন্য মাধ্যম, একটা হচ্ছে এম মাধ্যম। এখন তোমরা এটা বলো যে উপরেরটাতে সিএম হবে নাকি নিচেরটাতে সিএম হবে? বিকজ সিও আর সিএম তে বসবে, কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, এখান থেকে বলবা। সিও উপরে হবে আর সিএম নিচে। সিও কেন উপরে হবে বলো তো? কারণ সিও এর মান বেশি। মান বেশি হলে কি হবে? গ্রেটার আনসারটা দ্যান 1 হবে। হ্যাঁ, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গ্রেটার দেন 1 হওয়া, তাই তো? তো শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যেহেতু গ্রেটার দেন 1 হতে হবে, তাহলে উপরে অবশ্যই বেশি মানটা বসতে হবে। তো এখানে বসবে সিও, এখানে বসবে সিএম। তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা প্যাটার্ন পেয়ে গেলাম, যে মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে আলোর বেগটা উপরে বসে, আর যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটাতে আলোর বেগ নিচে বসে। তো এখানে কিন্তু আমরা এই লজিকটা ইউজ করে আমরা এখানে এটা বসিয়ে দিতে পারি। যেহেতু আমরা এখানে বলছি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, আমরা লিখবো এখানে সি এ ডিভাইডেড বাই সিবি। ক্লিয়ার কথা? আচ্ছা, ক্লিয়ার হবে আশা করি। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এটাও জানি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু আলো একটা তরঙ্গ ধরতে পারি আমরা, তো আলোর বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। সো সেই হিসাব থেকে আমরা কি এটাও বলতে পারি না যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি? বলা যেত নাকি? বেগ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, বেগ কম হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। এতটুকু তো লিখলে। আসসালামু আলাইকুম ভাই। ভাই এখন কই থেকে আসলা? ভাই আমি উপর থেকে নাজির হইছি ভাই, মানে নিচ থেকে আসছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, উপর থেকে নাজির হয়ে নিচ থেকে আসছো। আমার ভাইয়া আমি আর হালিম এক জায়গায় ভাইয়া, নেটওয়ার্কের অবস্থা প্রচুর খারাপ ভাইয়া। তোমরা কোথায়? হোস্টেলে? হোস্টেলে ভাই। সিলেটে? জি ভাই, জি। সিলেট থেকে 40 মিনিটের রাস্তা, বটেশ্বর ভাই। বটেশ্বরকে সিলেট বলে না? সিলেটের শেষ সীমান্ত বলে ভাই। এই জন্যই বটেশ্বর থেকে যখন মানুষজন গাড়িতে উঠে আমি দেখি বলে যে একটা লোকে ফোন দিচ্ছে, সে বলে যে ভাই আমি সিলেট আইরাম, ভাই সিলেট আইরাম। আমি চিন্তা করলাম এই মানুষগুলো সিলেট থেকে কেমনে বলে সে সিলেট আসছে। পরে বুঝলাম আমরা ভাই সিলেটের যে একদম শেষ সীমানা, মানে বর্ডার যেন দোয়া এর এক, মানে ও জায়গাতে দাঁড়াইয়া গাড়ি তুটি। তাহলে তো লকডাউন তোমাদের জন্য অনেক সুবিধা করে দিল নাকি? ইন্ডিয়া থাকো তোমরা। আমি বুঝলাম এটা, যে এরা নিজেরা নিজেদেরকে সিলেটের চিন্তা করতে পারে না, তারা অন্য মানুষকে ফোন দিয়ে বলে আমি সিলেট যাইরাম। আমি ভাই পাকিস্তান থেকে 16 ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ হয়ে যাও তারা। আচ্ছা আচ্ছা। আমি আর হালিম ভাই আপনার বাসাতে আসলাম। যে হিন্দি গান বাজে যে ভাই, অনুষ্ঠানের উদ্বোধন করছে জাতীয় সঙ্গীত দিয়া, বাদে হিন্দি গান বাজে। এটা বিজয় দিবস। এটা বিজয় দিবসের পুরো একবারে ইজ্জতের ফালুদা। হ্যাঁ, এটা অনেকটা ওই যে আর বউজনের লেখা ভাই শুভ জন্মদিন, আমি কি তা না বুঝে লিখেছিলাম, বাদে আমি নিজে নিজে চিন্তা করি, মানে ধরেন আপনার না, এটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটার উদ্বোধন করে কোরআন তেলাওয়াত দিয়ে, এরকম আর কি ঘটনাটা। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে আসছিলাম যে সি সমান এফ ল্যামডা। ওখান থেকে আমরা লিখলাম যে যেহেতু আমাদের আলোর বেগটা তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, সো আমরা লিখলাম সি এ বাই সিবি, ওই পার্সপেক্টিভ থেকে ল্যামডা এ বাই ল্যামডা বি। এখন বলো, আমি যদি এখন কম্পাঙ্কের সাথে সম্পর্কিত করতে চাই, এটা কি হবে? এফ এ বাই এফ বি হবে নাকি এফ বি বাই এফ এ হবে? একটু খেয়াল করো ভালো করে। সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমি যদি আলোর বেগের সাথে কম্পাঙ্ক রিলেট করতে চাই, তখন আমরা বলতে পারি আমাদের সিটা হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। আবার আমি যদি
তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ককে রিলেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কম্পাঙ্কটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে যদি আমি এইটার সাথে সম্পর্কিত করি, আনসারটা হবে এফ বি বাই এফ এ। আবার আমি যদি এটার সাথে রিলেট করি, ইট উইল বি এফ এ বাই এফ বি। একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হয়ে গেল না? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে তুমি কি ডিসিশন নিবা বুঝতে পারতেছো না, কনফিউজড হয়ে গেছো, এরকম একটা সিচুয়েশনকে অ্যাম্বিগুয়াস বলা হয়। সো বলো কোনটা সত্য হবে, এফ বি বাই এফ এ নাকি এফ এ বাই এফ বি? আমি কি আলোর বেগের সাথে রিলেট করব নাকি আমি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেট করব? প্রশ্ন বোঝাতে পেরেছি আশা করি। প্রশ্ন কি বুঝতে পারছো সবাই? আশা করি পারছো। প্রশ্নটা আবার করব। দেখো আমরা কম্পাঙ্ককে যদি আলোর বেগের সাথে রিলেট করি, দেখো সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমার এই যে সূত্রটা আসছে সেটাকে এইভাবে লিখতেছি আমরা, এ নিউ বি সমান এই যে লিখলাম সি এ বাই সিবি। তো ওখান থেকে লিখলাম ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি। আমরা তো সবাই জানি যে কম্পাঙ্কটা হচ্ছে, বেগটা হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক, তাই না? সো ওই হিসাবে যে সি সমান এফ ল্যামডা, এখান থেকে বলা যায় যে এফ এ বাই এফ বি যদি আমরা আলোর বেগের সাথে কম্পাঙ্ককে রিলেট করি। আবার আমি যদি উল্টা কাজ করি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি কম্পাঙ্ককে রিলেট করি, সেক্ষেত্রে কিন্তু কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। তো এটার সাথে রিলেট করলে আনসারটা হয়ে যায় এফ বি বাই এফ এ। এখন কি বুঝতে পারছো কাহিনীটা কোন জায়গায়? এটা ঝামেলা তৈরি হয়ে গেছে না? বেগের সাথে করলে এটা আসে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে করলে এটা আসে, কোনটা সত্য? মনে তো হচ্ছে দ্বিতীয়টা। মনে হচ্ছে? কেন তোমার মনে হচ্ছে? কারণ সি এ আর সিবি হচ্ছে আলাদা। হুম, ও সরি ভাইয়া, না এখানে ল্যামডা তো ওই একটা কনস্ট্যান্ট ধরতে হবে। এখন সবটাই যদি ইয়ে ধরা হয়, চলক ধরা হয়, তাহলে কিভাবে সম্পর্ক হবে? তাহলে কিভাবে সম্ভব হবে? আর কেউ কিছু বলবা? কারো কোনো বক্তব্য আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলি। আশরাফ যে কথা বলছে সেটা সত্য, যে আমার তো একটাকে অ্যাটলিস্ট কনস্ট্যান্ট ধরতে হবে। কথা হচ্ছে আমার ধরতে হবে না, আমার একটা কনস্ট্যান্টই। কারণ আমরা যখন এই আলোটাকে নিয়ে আসছি, এটা তো এই আলোটা তো একটা সোর্স থেকে আসে, তাই না? একটা সোর্স থেকে তো আলোটা আসছে। একটা সোর্স থেকে আসা আলো অথবা সোর্স থেকে আসা তরঙ্গের কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হয় না। কম্পাঙ্ক ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তুমি এটাকে পানি মাধ্যমে রাখো অথবা বায়ু মাধ্যমে রাখো অথবা আলকাত্রার মাধ্যমে রাখো, কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। কম্পাঙ্ক হচ্ছে একটা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কনস্ট্যান্ট কখনোই চেঞ্জ হয় না। মনে করো তোমার একটা শূন্যশলাকা আছে, শূন্যশলাকার গায়ে লেখা আছে 400 হার্টজ। এখন এটাকে যদি তুমি বায়ুতে কম্পিত করো, সেক্ষেত্রে তার দ্বারা উৎপন্ন শব্দের কম্পাঙ্ক 400 হার্টজ থাকবে। তুমি যদি এটাকে পানির নিচে গিয়ে কম্পিত করো, সেক্ষেত্রেও তার কম্পাঙ্কটা 400 হার্টজ থাকবে। চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে তরঙ্গ দৈর্ঘ্য, কারণ ওই মাধ্যমে বেগের পরিমাণ আর এই মাধ্যমে বেগের পরিমাণ সেম না। সো তরঙ্গ দৈর্ঘ্যটা অ্যাডজাস্ট করে নিবে যাতে করে আমাদের কম্পাঙ্কটা সেম থাকে। বোঝা গেছে? তাহলে আমাদের এই প্রশ্নটাই এখানে অবান্তর, যে কম্পাঙ্কের সাথে রিলেশন কি? কম্পাঙ্ক এখানে হিসাবে আসবেই না, বুঝছো? তাহলে কম্পাঙ্ক আসবে না, কারণ কম্পাঙ্ক আমাদের কনস্ট্যান্ট থাকবে, তাই তো? এই জিনিস এখানে আসবে না। আমাদের সূত্র জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত, এই যে সূত্রটা এই পর্যন্ত থাকবে আমাদের ওকে, আমাদের সূত্র এই পর্যন্ত। এই যে তো আশা করি সূত্রগুলো ভালো মতো বুঝতে পারছো নাকি? আমি জাস্ট তোমাদেরকে মনে রাখার মতো করে সিস্টেম করে দিলাম কিভাবে কোনটা মনে রাখতে হবে। আর দেখো সবগুলোই একই রকম। যদি ওইভাবে মনে রাখতে চাও, মুখস্থ যদি মনে রাখতে চাও, তাহলে একটু ভালো করে তাকায় দেখো। এ নিউ বি হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সি এ বাই সিবি, ল্যামডা এ বাই ল্যামডা বি, সবগুলো একই রকম। সাইন আই বাই সাইন আর, সবকিছুই সিরিয়ালি আছে, শুধুমাত্র এটা উল্টে গেছে। যেটা পরে সেটা আগে চলে আসছে, যেটা আগে সেটা পরে চলে আসছে, শুধুমাত্র এই জায়গাটাতে একটু উল্টা, বাকি সবগুলো কিন্তু সিরিয়ালে চলতেছে। সো তোমার যেভাবে ভালো লাগে মনে রাখতে কোন পারো। জায়গা ভাইয়া? এই যে দেখো না, এ নিউ বি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ও দেখছিলাম না ভাই প্রথমে, এখন এখন দেখা খেয়াল যাচ্ছে। করছো? বাকি সবগুলো কিন্তু সিরিয়াল জি ঠিক আছে। ভাই। এ মাধ্যমের কোণের সাইন, বি মাধ্যমের কোণের সাইন, এ মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, বি মাধ্যমে আলোর বেগের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। শুধুমাত্র এই জায়গাটাতে পার্থক্য, নিউ বি বাই নিউ এ।
আশা করি বুঝছো এখন। বুঝে গেলেই হয়ে যাবে। জি ভাই। আচ্ছা আচ্ছা, এটা আশা করি সবাই বুঝতে পারছি আমরা। এখন আমরা একটা জিনিস চিন্তা করি। এখন ধরো ধরো আমাদের এখানে এ মাধ্যম আছে, এর নিচে একটা মাধ্যম আছে বি মাধ্যম। মাধ্যমগুলো একটা চিকন করে দিই, তাহলে আমার হাইলাইট করতে সুবিধা হবে। বি মাধ্যম, সি মাধ্যম, ডি মাধ্যম। ওকে, আচ্ছা, এটাকে বললাম আমরা বি মাধ্যম, এটাকে বললাম সি মাধ্যম, এটাকে বললাম ডি মাধ্যম। ফাইনালি আবার আমাদের সামনে আসছে এ মাধ্যম। ওকে, এক একটা মাধ্যম এগুলা। এখন আমরা একটা আলোকে তো নিয়ে আসবো। এই যে আলোক রশ্মিটা আসছে, এটা হচ্ছে আমাদের একটা কোণ। কোণ আর দেখাবো না আমরা। মনে করো এ মাধ্যমের তুলনায় বি মাধ্যম একটু হালকা ভারী, তো এটা একটু বেঁকে যাবে এদিকে। বি মাধ্যমের তুলনায় মনে করো সি মাধ্যমটা একটু হালকা, সে একটু এভাবে ছড়িয়ে যাবে। ওকে, সি মাধ্যমের তুলনায় মনে করো ডি মাধ্যমে একটু হালকা, সো আর একটু না ঘন বলে দিই, আমার রাখতে সুবিধা হবে, এইভাবে বললাম। ফাইনালি আমরা ডি থেকে আবার এতে আসছি। ওকে, ডি থেকে যখন এতে আসছি তখন আমাদের জিনিসটা হবে এরকম বের হয়ে আসতো। এখন এখানে এত কাহিনী করার মানেটা কি? কাহিনী করার মানে হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই মাধ্যমে আমাদের আলোটার ডিরেকশন যেদিকে ছিল, একদম ফাইনালি যখন সেই মাধ্যমে আসছে সেটা কিন্তু অলমোস্ট একই ডিরেকশন। অর্থাৎ দেখো এ মাধ্যমের এই যে এটা সমান্তরাল, কিন্তু আমি আঁকতে পারি না সমান্তরাল করে, এটা আমার দোষ, বাট এটা সমান্তরাল থাকবে। এটার প্রমাণ দেখাই ম্যাথমেটিক্যালি। আমি লিখবো এখানে এইভাবে, এ নিউ বি ইন্টু, আরে ভাই যা যা যা, হ্যাঁ, এ নিউ বি ইন্টু বি নিউ সি ইন্টু সি নিউ ডি ইন্টু ফাইনালি ডি নিউ এ। আমরা এ থেকে বিতে গেছি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এতে চলে আসছি। তো দেখো কি আসে, এ নিউ বি সমান কি, ওই যে আমাদের সূত্র মাত্র শিখছি, নিউ বি বাই নিউ এ, পরের মাধ্যম ডিভাইড বাই আগের মাধ্যম। বি নিউ সি সমান কি হবে, এটা হবে নিউ সি বাই নিউ বি। বুঝে গেছে আশা করি কাহিনী কি হবে। এটা হবে নিউ ডি বাই নিউ সি। এরপরটা কি হবে, ওটা হবে নিউ এ বাই নিউ ডি, ধুর নিউ ডি। এখন দেখো আমাদের সবগুলা কিন্তু যার যার মতো করে কাটাকাটি চলে যাবে। নিউ বির সাথে নিউ বি কাটা, নিউ সির সাথে নিউ সি কাটা, নিউ ডির সাথে নিউ ডি কাটা, নিউ এর সাথে নিউ এ কাটা। তাহলে আনসার কত হবে, 1 হবে। অর্থাৎ যে মাধ্যম থেকে শুরু করছে আবার যদি আমরা ওই মাধ্যমে ফেরত চলে আসি, সবগুলার প্রতিসরণের গুণফল হবে 1। এটার মানে কি আসলে, এই যে আনসার 1 আসলে এটার মানে কি বলো তো? মানে হচ্ছে এই চিত্রটাই দেখো, এইখানে কোণ যদি আই হয়ে থাকে, এই কোণটাও আই থাকবে। যে ঘটনাটা আমরা যদি মাধ্যম চেঞ্জ না করি, যেমন ধর আমরা সিমুলেশনে যেরকম দেখাইছিলাম, সিমুলেশনটা একটু নিয়ে আসি তোমাদের সামনে। সিমুলেশন নিউ শেয়ার, এই যে এটা, হ্যাঁ সিমুলেশন দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, আমরা যদি দুই জি ভাই। মাধ্যমকেই সেম মাধ্যম করে ফেলি, তাহলে খেয়াল করে কি হয়, এটাও পানি ওইটাও পানি, তাহলে দেখো কোনো ধরনের কি প্রতিসরণ ঘটছে? না ভাই। ঘটতেছে না তো, অবশ্যই না ঘটতেছে ভাইয়া। না কিছু। হ্যাঁ, তাহলে একটু ভালো করে তাকাও এদিকে, যে আপতন কোণ যা, আমার প্রতিসরণ কোণটাও তা। তাহলে সেক্ষেত্রে আমাদের বললাম, এটাকে ধরে নিলাম যে এটা একটা আলাদা মাধ্যম, ধরে নিলাম এটা হচ্ছে বি মাধ্যম, কিন্তু নাম দিছি আলাদা, কিন্তু কাজে তো আসলে দুইটাই সেম। দুইটারই প্রতিসরাঙ্ক হচ্ছে 1.3 1.3, তাই না? সো আমাদের আনসারটা কি আসবে দেখো, আমি যদি বলি এ নিউ বি সমান আসবে কি, সাইন আই, আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন, আনসার উইল বি 1। ওকে, বা উল্টা ভাবে চিন্তা করো, নিউ বি ডিভাইড বাই নিউ এ, তুমি তো দেখতেই পাচ্ছ নিউ বি হচ্ছে এখানে 1.33, নিউ এ ও হচ্ছে এখানে 1.33, সো ওইভাবে বলা যায় 1.33 ডিভাইড বাই 1.33 ইজ ইকুয়াল টু 1। যে কোনো ভাবে চিন্তা করতে পারো। সো এই কথাটার মানে হচ্ছে, আমি যদি মাধ্যম চেঞ্জ না করি আমাদের আলোর কোনো প্রতিসরণ ঘটবে না। কিন্তু আমরা মাত্র যে কাহিনীটা করলাম সেটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা কিন্তু মাধ্যম চেঞ্জ করেনি এরকম না, আমরা মাধ্যম মাঝখানে চেঞ্জ করছিলাম অনেকবার, কিন্তু ফাইনালি আমরা সেই মাধ্যমে ফেরত চলে আসছি। তো এটাতে ডিফারেন্সটা কি তৈরি হয়েছে একটু বলো তো, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাও দুইটা ঘটনার মধ্যে? যদিও দুই ক্ষেত্রেই আমাদের প্রতিসরাঙ্ক 1ই আসছে ফাইনালি, দুই ক্ষেত্রে আমাদের প্রতিসরাঙ্ক 1ই আসছে। এই যে এরকম যদি হয়, উপরেরটাও পানি নিচেরটাও যদি পানি থাকে, এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে, ধরো এটাও পানি
নিচেরটাও পানি। তাহলে এক্ষেত্রে যদি আলো আসে, সেক্ষেত্রে আলো আসলে কোনো ধরনের বাঁকাবাকি নাই, সোজা চলে যাবে, এভাবে আসবে, এভাবে চলে যাবে, আই যা আর ও তা। সো এই যে দুইটা ঘটনা, এই যে 1 নাম্বার ঘটনা আর এই যে 2 নাম্বার ঘটনা, এই দুই ঘটনার মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়, বা অপটিক্যাল কোনো পার্থক্য তৈরি হবে কিনা এখানে, বলো তো? প্রশ্ন কি বেশি কঠিন হয়ে গেল? আমার সাহিত্যিক কই? সাহিত্যিক ক্লাসে আছে না তো? সে কি তার বই নিয়ে ব্যস্ত নাকি? না ভাই, ও আর সাকিব তো এক জায়গায়। তো ওদের জন্য একসাথে ক্লাস করতেছে? না, ওদের এখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম করতেছে প্রচুর। ও আগে বলছিল ভাই নেটওয়ার্ক নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দুইজন একসাথে গায়েব হয়ে গেছে, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ক্লাস করি। আচ্ছা বলো আশরাফ, বলো এই দুইটার মধ্যে কোনো বেসিক পার্থক্য দেখতে পাচ্ছ কিনা? জি ভাই, এই তো প্রথম আলো থেকে সমান্তরালে কিছুটা বেঁকে গেছে। বাট প্রথম আলো এবং ফাইনাল আলোটা কিন্তু সমান্তরাল, আর এখানে প্রথম আলোর ফাইনাল আলো কি একই আলো না? জি ভাই, মানে দেখতে পারতেছি, বলতে পারতেছি না এটা। আচ্ছা, তোমরা কি রিসেন্টলি এরকম কোনো মিমস দেখছো যে একটা মানুষ সুইমিং পুলে দাঁড়ায় আছে, তার মাথা এখানে, তার শরীর এখানে? মনে দেখছি আছে? ভাই, আমি দেখছি, কালকেই দেখছি। এরকম দেখছো কোনো কিছু? দেখছি ভাই আমি। তো এই ঘটনাটা আসলে এইরকম সিচুয়েশন হয়ে থাকে যে তুমি তার মাথা, অর্থাৎ তোমার চোখ কিন্তু এখন দুইটা মাধ্যমেই আছে। তুমি যদি এই ধরনের ইমেজগুলোতে কিন্তু এটা মানে এটাই করা হয় যে তুমি এট দ্য সেম টাইম পানির নিচেও দেখছো, এট দ্য সেম টাইম পানির উপরেও দেখছো। এই ঘটনাগুলো বা এই অপটিক্যাল ইলিউশনগুলো কিন্তু তখনই তৈরি করা যায় যখন তোমার চোখটা একসাথে দুই মাধ্যমেই থাকবে। ক্যামেরাতে এটা করা যায়, ঠিক আছে? তুমি তো বাস্তবে এটা আসলে করা সম্ভব কিনা আমি জানি না, বাট ক্যামেরা দিয়ে এটা করা যায়। তুমি তো একসাথে বায়ু মাধ্যমে আর পানি মাধ্যমে চোখ রাখতে পারবে না, এটা আসলে ওইভাবে সম্ভব না। যদি রাখতে পারতো তাহলে এটা করা যেত। তো এখানে একটা জিনিস চিন্তা করো, এখানে দ্বিতীয় ঘটনাতে আমাদের মনে করেন একটা কয়েন, এই কয়েনটা যেখানে ছিল, ভাই এক চোখ পানির মধ্যে আর এক চোখ যদি উপরে, তাইলে বাট তুমি বিশ্বাস রাখো চোখ দিয়ে এত কিছু দেখা যায় না খালি চোখে। পানির নিচে একটা ডুব দিয়ে দেখো কিছু দেখতে পারো কিনা, তুমি তোমার হাতই ভালো মতো দেখতে পারবে না। মানে পানির নিচে দেখা আসলে খুবই মানে টাফ। তুমি যদি গগলস পরে যাও তখন হয়তো দেখতে পারবা, তখন ভিউটা একটু ক্লিয়ার থাকে। আমরা ট্রাই করব এইসব জিনিসপত্র। আমাদের যদি একটা খালি চোখে জ্বলে ভাইয়া। হ্যাঁ জ্বলবে, আমাদের যদি একটা দামি ক্যামেরা থাকে ওয়াটারপ্রুফ গোপ্রো টাইপের জিনিসপত্র যদি আমাদের কাছে থাকে, তখন আমরা সুইমিং পুলে ডুব দিয়ে এইসব জিনিসপত্র দেখতে পারবো। আদারওয়াইজ এটা সম্ভব না, আমার শাওমি দিয়ে এটা সম্ভব হবে না। আচ্ছা, সো সেকেন্ড ঘটনার ক্ষেত্রে আমার বস্তুটা যেখানে ছিল আমি এক্স্যাক্টলি ওখানেই দেখবো, কোনো সমস্যা নেই। বাট এখানটাতে দেখো আমার বস্তুটা ছিল এখানে, আমার চোখ তো এখানে। দেখো তো এটাকে যদি আমি পিছনে ভর্তিত করি, আমরা কি বস্তু যেখানে ছিল সেখানে দেখতে পাচ্ছি? বলো তো, পারতেছি নাকি একটু দূরে দেখছি তাকে? একটু একটু দূরে ভাই। দূরে। একটু দূরে না? সো এই যে দেখো, আমি আমি যদি অরিজিনাল বস্তুর উপরে চোখ রাখতে পারি এবং সেই বস্তুর ইমেজটার উপরে যদি এই সাইড থেকে চোখ রাখতে পারি, আমি যদি দুইটা একসাথে মার্চ করে দিই, আমি কি দেখবো? একটা বস্তু এখানেও আছে, এখানেও আছে, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পারবো। বুঝতে পারছো? সেই হচ্ছে ইলিউশনটা তৈরি হয় এখানে। আচ্ছা, ইউটিউবে সার্চ দিও, প্রতিসরণ রিলেটেড অনেক ইলিউশন, মানে অপটিক্যাল ইলিউশন দেখতে পারবা, অনেক কিছুই তৈরি করা যায় এটা দিয়ে। সো আশা করি ঘটনার মানে সৌন্দর্যটা বুঝতে পারছো এখানে কি হয় আসলে যদি মাঝখানে অনেকগুলো মাধ্যম চলে আসে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। মানে ধরেন যে জিনিসটা বাস্তবে হয় নাই, তাইলে এটা মানে কেমনে কি করলো আর কি, আবিষ্কার করলো বা বাস্তবে এরকম কই হয় নাই? কি? বাস্তবে হয়তো, বাস্তবেই তুমি তুমি এক কাজ করো, তুমি এটা করতে পারো চাইলে। তুমি মনে করো একসাথে দুই জায়গায় কেমনে থাকবো ভাই? একসাথে দুই জায়গায় দেখো না, কোনো দুই জায়গায় দেখতেই হবে এমন কোনো কথা নাই। কিন্তু দেখো তুমি যদি এই জিনিসটাকে মনে করো মারতে আসছো, মনে করো এটা একটা মাছ, মারতে আসছো তুমি, তুমি কি দেখতেছো না এটা আসলে? তুমি দেখতেছো কোনটা? মাছ তো আসলে আছে এখানে, অরিজিনাল পজিশন তো মাছের এইটা, তাই না? জি ভাই। তুমি দেখতেছো কোনটা? এটা না? তো তোমার জি ভাই। চোখটা কি ইলিউশনে পড়ে গেল না? সো এই যে ঘটনাটা, জি ভাইয়া। বস্তুটা আছে এখানে বাট তুমি দেখতে পাচ্ছ এখানে। সো তুমি যখন তাকে ঘা দিবা, মাছটাকে মারার জন্য যখন ঘা মারবা কোন একটা কিছু দিয়ে, তখন তুমি মারবা এখানে, বাট মাছ তো আসলে এখানে।
এটা হচ্ছে সিস্টেম। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে মাছ মারার ক্ষেত্রে, বা তুমি যদি মাছ শিকারিতে অভ্যস্ত হও, সেই ক্ষেত্রে তুমি এইসব জিনিসপত্র জানবা যে একটা মাছ কতটুকু গভীরতায় থাকলে আসলে সে কতটুকু গভীরতায় আছে, তুমি যা দেখো আসলে তা না। তো এই টপিকটা নিয়ে আলোচনা আসবে আমাদের একটু পরে, সামনে আসবে। সো এই অংশটা কি বুঝতে পারছো যা বলছি? জি ভাই। চাইলে নিজের বাসায় টেস্ট করে দেখতে পারো। তুমি এক কাজ করবা, তুমি প্রথমে তো বায়ু মাধ্যম আছেই, কোনো সমস্যা নেই। প্রথমে তো বায়ু মাধ্যম তো তোমার ফ্রিতেই আছে, ওটা বানাতে হবে না তোমার। তারপরে মনে করো পানি রাখলে একটা গ্লাসের মধ্যে, এটা এই অংশটা, গ্লাসের মধ্যে দেখা যায় ভাই, হ্যাঁ এটা দেখছি এটা একটু। এটা করতে পারবা যদি তুমি নিচে পানি মাধ্যম রাখো। এই যে এখানে তুমি পানি মাধ্যম রেখে দিলা, তার উপরে মনে করো তুমি সামান্য পরিমাণে তেল রেখে দিলা, তেলটার কালার একটু কমলা করে দিই, এই যে মনে করো তেল। তো দেখো তোমার যদি এখন একটা বস্তু থাকে এখানে, এরকম যদি বস্তু থাকে, তুমি যদি এখানে একটা বস্তু রাখো মনে করো, তুমি যদি এই পাশ থেকে দেখো, তাহলে দেখবা এই বস্তু থেকে বাঁকা হয়ে যে রশ্মিটা আসবে সেটা কিন্তু তোমাকে ইলিউশনে নিয়ে আসবে। তুমি দেখার কথা এখানে, বাট তুমি দেখতেছো আসলে বস্তুটাকে এখানে। বোঝা গেছে? কে মারা গেছে? জি ভাই, কে মারা গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আশা করি এই অংশটা বুঝতে পারছো ভালো মতো। Okay. এখন আমরা একটা টপিক দেখবো, সেটার নাম হচ্ছে প্রতিসারক তলের সূত্র। আচ্ছা আমি মিউট করতেছি, তোমরা লেখা দেখতে থাকো। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি জি ভাই। ভাই। ওকে, যা যা লিখছি বুঝতে পারছো? যে আমার প্রতিসারক তল নরমালি তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে অবতল এবং একটা হচ্ছে সমতল। তিন ধরনের প্রতিসারক তল নিয়ে আমরা আলোচনা করব। সো যেখানে আমাদের প্রথমটাতে লিখছি μ1 বাই ইউ প্লাস μ2 বাই ভি সমান μ2 মাইনাস μ1 ডিভাইড বাই আর। আমরা ধরে নিচ্ছি যে μ2 ইজ গ্রেটার দেন μ1। ওকে, আর ধরে নিতে হবে না, যেটা আনসার পজিটিভ নেগেটিভ আসতেই পারে, তো সেই অনুযায়ী আমরা হিসাব করে ফেলবো আর কি, সমস্যা নেই। তো μ1 হচ্ছে যে মাধ্যম থেকে আলো আসছে তার প্রতিসরাঙ্ক, μ2 হচ্ছে যে মাধ্যমে আলো আসছে তার প্রতিসরাঙ্ক, আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব। ইউ হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব এবং আর হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তো এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা, এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা। কোনো কোনো বইয়ে এই সূত্র দেয় নাই, এই সূত্র না দিয়ে যেটা করছে এটা একটা স্পেশাল কেস দিয়ে রাখছে, এটা খুবই খারাপ কাজ করছে আর কি। ওকে, ওকে, সো আমরা এটাকে যেহেতু মুখস্থ করতে হবে, এটাকে সুন্দর করে হলুদ রং দিয়ে দিলাম। রং করতে ভালোই লাগে, সেই রং যদি মাগনা হয় তাহলে আরো ভালো লাগে। ওকে,
সো এই সূত্র তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সূত্রস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা স্পেশাল কেসটা দেখব, যে স্পেশাল কেসটা অন্য বইয়ে মেইন সূত্র হিসেবে দিয়ে রাখছে। স্পেশাল কেস, স্পেশাল কেসটা কি? স্পেশাল কেসটা হচ্ছে দুইটা স্পেশাল কেস আছে আলটিমেটলি। ধরো আমাদের যে মাধ্যম থেকে আলো আসছে, এই যে মাধ্যম থেকে আলো আসছে, সেই মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয়ে থাকে, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত বলো তো? 1 না? জি ভাই। কেন বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 ধরা হয় কেন? কারণ শূন্য মাধ্যম থেকে যদি বায়ু মাধ্যমে আলো আসে, সেক্ষেত্রে আলোর প্রতিসরণ ঘটে না বললেই চলে। ইভেন দো শূন্য মাধ্যমের বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে সেটা হচ্ছে 1.0000000 সাম অ্যামাউন্ট, কিছু একটা আছে মনে করো, 1.00007 মনে করো, অথবা 2 মনে করো। সো এই জিনিসটাকে কিন্তু আসলে 1ই বলা যায়। 1-এর পরে পয়েন্টের পরে যদি এতগুলো শূন্য থাকে, এগুলোকে আমরা ইগনোর করতেই পারি। সো এই জন্য নর্মালি ধরে নেওয়া হয় যে বায়ু মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1। এই জন্য বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমকে একটা আরেকটার পরিপূরক হিসেবে ধরে নেওয়া হয়। তুমি যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বলো 1.5, সেই কথা বায়ু মাধ্যমের সাপেক্ষেও বলতে পারো। বায়ু মাধ্যমের সাপেক্ষে তার প্রতিসরাঙ্ক 1.5ই হবে, কারণ বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যম অলমোস্ট সেম। আচ্ছা, তো আমরা বলে দিতে পারি যে মিউ এ ইজ ইকুয়াল টু 1, তো যদি বায়ু মাধ্যম হয়ে থাকে। তো যদি আমরা ফর গ্রান্টেড নিয়ে নেই যে আমাদের প্রথম মাধ্যমটা বায়ু মাধ্যমেই থাকবে, তার মানে নিউ এর মান আমরা 1 লিখে দিতে পারি না? পারি তো? তো যদি আমরা ধরেই নেই যে আমাদের সবসময় বায়ু মাধ্যম থেকে আলো আসবে, তখন সূত্রটা হয়ে যায় এরকম। তখন মিউ 1 এর জায়গায় আমরা বসাবো 1, যেহেতু বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, ডিভাইডেড বাই ইউ, প্লাস যেহেতু আমরা একটার মান বলে দিচ্ছি 1, তাহলে অন্যটাকে তো মিউ 2 বলার দরকার নাই, ওটার জায়গায় আমরা শুধুমাত্র মিউ বসায় দেই। মিউ ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইড বাই আর। কোনো বইয়ে এটাকেই মেন সূত্র হিসেবে দেয়া আছে, বাট এটা কিন্তু একটা স্পেশাল কেস যেখানে আমরা প্রথম মাধ্যমটাকে বায়ু মাধ্যম ধরে কাজ করছি। আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। যদি প্রথম মাধ্যম অন্য মাধ্যম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু 1 বসাতে পারবে না। এটা যে একটা স্পেশাল কেস। আরেকটা স্পেশাল কেস ইম্পর্টেন্ট, যদি আমাদের প্রতিসারক তলটা সমতল হয়ে থাকে, তাহলে আমরা কি করব বলতো? প্রতিসারক তলটা যদি সমতল হয়ে থাকে, আমরা এখানে এভাবেই লিখি, what if প্রতিসারক তল ইজ সমতল। এরকম যদি হয়ে থাকে তাহলে কি হবে? সূত্রের মধ্যে কোন পার্থক্যটা আসবে? কারো কোনো আইডিয়া? আর ইনফিনিটি হয়। আর কেন ইনফিনিটি হয়ে যাবে? কথা সত্য, আর ইনফিনিটি হয়ে যাবে অবশ্যই। প্রতিসারক তল যদি সমতল হয়ে যায়, তার মানে কি? আমরা যেহেতু গোলকের পার্সপেক্টিভ থেকে, যেহেতু এখানে বলে রাখছি এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এই যেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে আমাদের অবশ্যই মানে রেফারেন্স অফ কি বলবো এটাকে, রেফারেন্স অফ ডিসকাশন হচ্ছে গোলকের সাপেক্ষে বা স্ফিয়ারের সাপেক্ষে। তো যেহেতু আমরা গোলকের সাপেক্ষে কথা বলছি, একটা তলকে সমতল বলার মানে হচ্ছে সেই তলটা বিশাল বড় একটা গোলকের অংশ, কারণ বিশাল বড় একটা গোলকের একটা অংশকে তো আমরা সমতল বলতেই পারি, সেই তলটাকে তো আমরা সমতল বলতেই পারি। তো যে গোলককে আমরা বিশাল বলছি, সেই গোলককে বিশাল বলার কারণ হচ্ছে তার ব্যাসার্ধটা অসীম। এটাই হচ্ছে ফিজিক্সের ভাষা। তুমি যখনই বিশাল বলবা, সেটার কিছু একটা অসীম হয়ে যাবে আর কি। সো গোলকের ক্ষেত্রে ইট বিকামস ইটস রেডিয়াস। তো রেডিয়াসটা তখন কি হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা বলবো আর ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। তো আর যদি আমাদের ইনফাইনাইট হয়ে যায়, সূত্রের এই পাশটা কিন্তু মানে ডান পাশটা কিন্তু পুরোটা জিরো হয়ে যাচ্ছে, সামথিং ডিভাইডেড বাই জিরো ইনফিনাইট সমান জিরো। তো আমাদের সূত্র তখন হয়ে যাবে এরকম যে মিউ 1 বাই ইউ প্লাস মিউ 2 বাই ভি ইজ ইকুয়াল টু জিরো। এটাও তোমাদের সূত্র, এটাও তোমাদের মনে রাখতে হবে, এবং ম্যাক্সিমাম টাইম তোমরা এটা নিয়ে কাজ করবা, অনেক ক্ষেত্রে এটা নিয়ে তোমরা কাজ করবা। ওকে, এই যে এটা নিয়ে, যদি আমাদের প্রতিসারক তলটা সমতল হয়ে থাকে, তাহলে ডান পক্ষ সুন্দর মতো শূন্য হয়ে যাবে, খুব আরাম। ঠিক আছে, এই যে দেখো, ঝামেলা শেষ। এই পর্যন্ত যা পড়াইছি বুঝতে পারছো সবাই? আশা করি কারো কোনো প্রবলেম নেই। ওকে, আমরা এখন সামনে যাব। এখন আমরা একটা ইম্পর্টেন্ট এবং মজার টপিক বলবো, যেটার নাম হচ্ছে রিয়েল হাইট ভার্সেস অ্যাপিয়ারেন্ট হাইট, অথবা রিয়েল ডেপথ ভার্সেস অ্যাপিয়ারেন্ট ডেপথ, প্রকৃত গভীরতা ভার্সেস আপাত গভীরতা। কালিটা চেঞ্জ করে একটু লাল করে দিয়ে লিখি, প্রকৃত
গভীরতা ভার্সেস আপাত গভীরতা। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে দেখবা, এটা থেকে প্রশ্ন আসে। এবং এইটার উপর বেস করে একটা প্রশ্ন গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, যথেষ্ট সুন্দর একটা প্রশ্ন ছিল এটা। দেখো, মনে করাচ্ছি একটু পরে। কলমের শব্দ শোনা যায়? ঘষাচ্ছি যে। জি ভাই। জি ভাইয়া। কাজ হয়ে গেছে আশা করি, এর বেশি আর লাগবে না। ওকে, সো মনে করো আমাদের এটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে বাতাস, উপরের অংশটা হচ্ছে বাতাস। তো মনে করো পানির নিচে একটা সার্টেন গভীরতা একটা বস্তু রাখা আছে এখানে, এই যে বস্তুটা। ওকে, তবে মাথায় রাখবা আমাদের জিওমেট্রিক অপটিক্সের এইসব হিসাব নিকাশের সময় আমরা ধরে নিব আমাদের রশ্মিগুলা বা আলোক রশ্মিগুলা প্যারাক্সিয়াল মানে হচ্ছে যারা অবিলম্বের খুবই নিকটবর্তী স্থানে থাকে। ধরো আমাদের যে সোর্সগুলা থাকবে, যেখান থেকে আলো আসবে, সেই সোর্সগুলা অবিলম্বের খুবই নিকটে থাকবে। অর্থাৎ আমার কোণগুলা কি হবে বলতো? ক্ষুদ্র হবে, তাই তো? কোণগুলা খুবই ক্ষুদ্র হবে, এই ধরনের ক্ষেত্রে আমার এই সূত্র খাটে। কোণগুলা যদি খুব বড় হয়ে যায় সেক্ষেত্রে এই সূত্র এত ইজিলি করা যাবে না। তো কোণগুলা খুবই ক্ষুদ্র সেটা ধরে নিয়ে আমরা কাজ করব, এটা মাথায় রাখতে হবে জাস্ট। যদি আমরা আঁকার সময় একটু বড় করে আঁকবো, বাট মাথায় রাখতে হবে এই কোণগুলো খুবই ক্ষুদ্র হবে। এটা হচ্ছে আমাদের অভিলম্ব। সো এই হচ্ছে মনে করো আমাদের একটা আলোক রশ্মি যাচ্ছে বাঁকা হয়ে। সো যদি পানি থেকে বাতাসে আলোক রশ্মি যায়, তার মানে কি আমাদের আলোটা কি অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে না? তাই তো? সে কি এইদিকে চলে যাচ্ছে না? আচ্ছা, এইদিকে চলে গেল না, একটু বেশি সরাই নিছি আমি তারে। হ্যাঁ, সে এখান থেকে মনে করো এইরকম সরে গেল, এই হচ্ছে তার অবস্থান। আর আমাদের সোর্স থেকে এই যে এটা হচ্ছে আমাদের বস্তু, একটা কয়েন মনে করে পানির নিচে আছে ডি গভীরতায়, তার থেকে লম্বভাবে যে আলোটা বের হয় সেটা কি প্রতিসরিত হবে নাকি সে সোজা চলে যাবে বলতো? সে সোজা চলে যাবে। যে রশ্মিটা একদম লম্বভাবে পড়ে বিভেদ তলে, সেই রশ্মিটা কোনো ধরনের প্রতিসরণের সম্মুখীন হয় না, সে সোজাসুজি চলে যায়। ওকে, তো এখন দেখো এই যে দুইটা রশ্মি আমরা নিলাম, আমরা যদি এই রশ্মিটাকে পিছনে বর্ধিত করি, তাহলে কোথায় দেখতে পাচ্ছি আমরা মিলিত হচ্ছে? এই যে এই জায়গাটাতে। অর্থাৎ আমি আমার কয়েনটাকে আসলে এইখানে দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে কালোই রাখি এটাকে, আমি আমার রশ্মিটাকে এইখানটাতে দেখতে পাচ্ছি। ওকে, সো যেহেতু আমরা বলছি যে আমাদের কোণগুলা খুবই ক্ষুদ্র থাকবে, তো কোণ ক্ষুদ্র থাকা মানে হচ্ছে ওই কোণের তুলনায় আমার চোখটা বিশাল বড়, ওই কোণের তুলনায় আমাদের চোখটা একটা বিশাল বড় জিনিস হবে এইরকম। এটা হচ্ছে আমাদের চোখ, চোখকে পরে আমরা সিস্টেম করবো না, এটা আপাতত এরকম থাক। এই হচ্ছে আমাদের চোখ, খুবই বাজে দেখতে চোখ হইছে, কিন্তু কিছু করার নেই। তুমি যখন কোনকে খুব ক্ষুদ্র বলবা সেক্ষেত্রে তোমার চোখটা এরকম বিশাল বড়ই হবে। আচ্ছা, ফাইন। সো এখন দেখো আমরা আমাদের ফরজ কাজগুলো করে ফেলি। এই তো আমাদের আপতন কোণ হচ্ছে এটা হচ্ছে আমাদের আপতন কোণ, আর এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর। তোমরা বুঝতে পারছো যে আমরা যে বস্তুটা এখানে ছিল সেই বস্তুটাকে আমরা এখানে দেখতে পারবো, সেটা কি বুঝতে পারছো তোমরা? বলো তো। নাকি এটা বোঝো নাই? আচ্ছা, এটা বুঝে গেলেই হয়েছে। আমাদের কাজ হচ্ছে এখন আমাদের বস্তুটার অরিজিনাল ডেপথ ছিল ডি, বাট আমরা তাকে যে গভীরতা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডি প্রাইম। এই ডি প্রাইমটা আমাদের বের করতে হবে, অথবা ডি প্রাইম এবং ডি এর মধ্যে আমাদের একটা রিলেশন বিল্ড করতে হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু ত্রিভুজ নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা নাম দিয়ে দিই এগুলার। এটা হচ্ছে ও, কালিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে মনে করো ও, যেটা অরিজিনাল পয়েন্ট। এটা হচ্ছে ও প্রাইম, এটাকে আমরা বললাম মনে করো এম, আর এটাকে আমরা বললাম মনে করো এন। সবগুলা পয়েন্ট আমরা লেবেলিং করে ফেললাম। এখন আমরা কিছু কাজ করব। তো আমাদের তো একটা সূত্র আছেই এখানে, দেখা যাচ্ছে যে এই কোণটা যদি আই হয়, আমরা কি এটাকে তার একান্তর কোণ হিসেবে আই বলতে পারি না? পারি তো?
পারি। আবার দেখো এই দুইটা অভিলম্ব তো পরস্পর সমান্তরাল, তো দুইটা সমান্তরাল রশ্মিকে যদি আমরা একটা ছেদক দিয়ে ছেদ করি তাহলে তো ওই ছেদকটা অনুরূপ কোণ তৈরি করে এরকম ভাবে যদি যায়, আঁকতেও পারি না, তাহলে তো এই কোণ আর এই কোণ সমান হবে, স্বাভাবিক অনুরূপ কোণ। এখানেও সেম কথা, এটা যদি আর হয় আমাদের ওই হিসাবে এটাও আর হবে। কারো কোনো সন্দেহ আছে এই পর্যন্ত? না তো? না ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কাজ করি। এখন আমরা তো সূত্র জানি, যে সূত্র হচ্ছে প্রতিসরাঙ্কের সূত্র। আমি বললাম যে মাধ্যম থেকে আলো আসছে সেটা আমাদের প্রথম মাধ্যম, কারণ আমরা তো μ1 μ2 দিয়ে সূত্রটা পড়ছি প্রতিসরক তলের, তো স্বাভাবিকভাবেই আমরা যে মাধ্যম থেকে আলো আসছে সেটাকে প্রথম মাধ্যম বা 1 নম্বর মাধ্যম বললাম, আর যে মাধ্যমে আলো যাচ্ছে সেটাকে আমরা দ্বিতীয় মাধ্যম বললাম। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে এইভাবে লিখি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 μ2, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে হচ্ছে আমাদের, এটাকে বলা যায় sin i ডিভাইডেড বাই সাইন আর। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা বলতে পারি μ2 ডিভাইডেড বাই μ1। কোনো সমস্যা আছে কারো? নাই তো? আচ্ছা, এইভাবে না লিখে আমরা আরেকভাবে লিখতে পারতাম, যেটা আমরা একদম শুরুতে পড়েছিলাম সূত্রটা, যে মাধ্যমে আছে ওই মাধ্যমে সবকিছু লিখে ফেলবো আগে ভাগে, ওইভাবে লিখে দিই, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ওই সূত্রটা। একটু ওয়েট করো। তো আমরা এখানে লিখতে পারি এইভাবে, যে যেহেতু আমরা প্রথমে 1 নম্বর মাধ্যমে আছে, আমরা লিখব 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমের কোনটা কি আই, তাহলে সাইন আই ইজ ইকুয়াল টু, পরবর্তীতে আমরা দ্বিতীয় মাধ্যমে যাচ্ছি, ওইটাকে বলবো μ2 ইন্টু সাইন আর, ওই যে আমাদের সূত্রটা ছিল। এখন দেখো আমরা একটু আগে কি বলছিলাম, আমাদের কোণগুলো কি খুবই ক্ষুদ্র না? বলছিলাম তো যে আমাদের রশ্মিগুলো প্যারাক্সিয়াল রেস, প্যারাক্সিয়াল রে, অর্থাৎ সোজা বাংলায় অ্যাঙ্গেলস আর টু স্মল, খুবই ছোট। তো কোণ যদি খুবই ছোট হয়, আমরা তো সাইন আই কে আই বলতে পারি, আমরা তো সাইন আর কে আর বলতে পারি। তো এক্ষেত্রে বলা যায় μ1 ইন্টু আই সমান μ2 ইন্টু আর। এখন আমাদের ওই আগের ট্রিক্সটা আবার চলে আসবে, আমরা যেহেতু কোণকে খুবই ক্ষুদ্র বলা যায়, আমরা সাইন আই কে আই বলতে পারলাম, সাইন আর কে আর বলতে পারলাম, বাট আমরা এটাতে থেমে থাকবো না, আমাদের পরের কাজটা আমরা করে ফেলবো, যেটা ফিজিক্সে আমরা অতীতেও করে আসছি। আমরা আই কে এখন 10 আই বানিয়ে দিব, আর ওইদিকে আর কে আমরা 10 আর বানিয়ে দেব। এর ফজিলতটা কোন জায়গায় একটু বলো তো? আমরা কেন কষ্ট করে সাইন আই থেকে 10 আই আসতে হয়েছে, মাঝখানে আই আর আর কে ডিঙ্গিয়ে? ফজিলতটা বলতে হবে একটু, বলো। দীপ রয়, কোনো আইডিয়া? ভাই আই আর 10i এর মানটা বলতে গেলে অনেক কাছাকাছি থাকে। সেটা তো আমার সাইন আই এর ক্ষেত্রে সত্য, অনেক কাছাকাছি না, পুরোপুরি সমানই হয়ে যাবে। কিন্তু কেন আমরা সাইন আই থেকে আই হয়ে তারপরে 10 আই এ আসছি? সাইনে থাকলে সমস্যা কি ছিল? প্রশ্ন কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, আশরাফ কোনো আইডিয়া? জি ভাইয়া, গভীরতা বার করার জন্য 10 অনুপাত লাগবে। কেন গভীরতার জন্য 10 কেন লাগবে? কারণ এই যে আই এর সাথে যদি 10 নেই তাহলে ভূমি, লম্ববাই ভূমি আসে, যেখানে ভূমিটা হচ্ছে গিয়ে এই গভীরতাটা। আচ্ছা, ভূমিটা গভীরতাটা? জি ভাইয়া, আই হিসাব করলে। আচ্ছা, তো সেক্ষেত্রে সাইন নিলে সমস্যা কি ছিল? সাইন নিলে তো ভাইয়া একটা আসে গিয়া, ধরেন সাইন আর সমান হবে গিয়া এম হুম এন বাই হুম ও ও ও এন, এন। ও প্রাইম এন। জি ভাইয়া, এখানে তো মানে আপাত গভীরতা বা প্রকৃত হ্যাঁ, গভীরতা আমাদের রাশিটা নাই। তখন সাইনের মধ্যে আমাদের গভীরতার ব্যাপারটাই আসে না, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তোমার আনসারটা কারেক্ট, মানে কারেক্ট। এটা আরেকটা কারণ আছে, এই দূরত্বটাকে, এই যে এম এন দূরত্ব, এটাকে আমরা এক্স বললাম, তাই তো? আচ্ছা, দেখো আমরা 10 আই দিয়ে আগে কাজ করে ফেলি, পরে আমরা সাইনে যাব। তো দেখো আমরা 10 আইটা আসলে কোন ত্রিভুজের অংশ? আমরা কি দুইটা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ হচ্ছে আমাদের ও এম এন এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের ও প্রাইম এম এন। আমরা কি সবাই দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি? আশা করি দেখা যায়। একটা হচ্ছে ও প্রাইম এম এন, একটা হচ্ছে ও এম এন। একটা মেসেজ আসছে, হ্যাঁ নাবিলের ব্যাটারি শেষ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।
ওকে, সো আমরা যেহেতু দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, 10i এটার ক্ষেত্রে আমাদের ত্রিভুজ কোনটা আসবে? OMN আসবে না, তাই তো? তো তখন লম্ব বাই ভূমিতে আমরা যাব। μ1 ইন্টু লম্ব কোনটা এখানে? লম্ব হচ্ছে আমাদের এই যে পুরা গভীরতা ডিটা লম্ব, অথবা এমওটা, এটা তো ডি, তো লম্ব, সরি লম্ব তো এটা না, সরি ভুল বলে ফেলছি, লম্ব হচ্ছে আমাদের এক্স, লম্ব হচ্ছে আমাদের এক্স, অর্থাৎ এমএন যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের লম্ব, আর ভূমি হচ্ছে আমাদের ডি। আর ওই পাশটাতে আসো, μ2 ইন্টু 10r, 10r কিন্তু আমাদের এই অপ্রাইম এমএন ছোট ত্রিভুজটার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে ডি প্রাইম। তাহলে মজার ব্যাপার এখানে দেখো, আমাদের দুই পাশ থেকে কিন্তু এক্স এক্স কাটা যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, আমরা যদি পক্ষান্তর করে ফেলি, μ1 বাই μ2 সমান আমরা কি পাচ্ছি? ডি ডিভাইডেড বাই ডি প্রাইম। কথা কি বোঝা গেছে? আশা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা দীপ রয় বুঝতে পারছো কাহিনী? সাইন নিলে ঝামেলা কোন জায়গায় ছিল? জি ভাই, সাইন নিলে আমাদের অতিভুজ ছিল, আসতো আর কি, হ্যাঁ কিন্তু আমাদের অতিভুজ, ভূমি বাট আমরা তো অতিভুজ বের করতে চাচ্ছি না, অতিভুজ বের করার কোনো সিস্টেমও নাই। তো লম্ব বাই অতিভুজ, তো সেক্ষেত্রে তো আমাদের লম্ব নিয়ে কোনো কাজ নাই, আর দুই জায়গা দুইটা আলাদা অতিভুজ, হ্যাঁ। কাটাকাটির সুযোগ নাই। তো ওই জন্য আমরা 10-এ চলে আসছি। 10 আমাদের সব দিক থেকে সুবিধা করে দিচ্ছে। সেই হচ্ছে তোমার প্রকৃত গভীরতা আর আপাত গভীরতা রিলেশন যুক্ত একটা সূত্র। তো এটাকে আমরা বলে দিই কোনটা কি। ও আগের মতোই, আগে যেরকম বলছে এখানে সেম কথাই। μ1 হচ্ছে যে মাধ্যম থেকে আলো আসছে তার প্রতিসরাঙ্ক, μ2 হচ্ছে যে মাধ্যমে আলো আসছে তার প্রতিসরাঙ্ক, ডি হচ্ছে প্রকৃত গভীরতা, ডি প্রাইম হচ্ছে আপাত গভীরতা। তো এগুলো নিজ দায়িত্বে লিখে নিও একটু নোট করার সময়, ঠিক আছে? এখন দেখো এই সূত্রটা, এটা কি আমাদের আগের সূত্র থেকে বের করা যাবে? আমরা যদি বাই এনি চান্স এই সূত্রটার সাথে, এই যে সমতল প্রতিসরক তল, দেখো তো পানির সাথে বাতাসের যে মানে বিভব তল, এই তলটা কি সমতল নাকি বক্রতল? বলো তো। সমতল। সমতল। তাহলে এই তলটাকে কি আমরা সমতল প্রতিসরক তল বলতে পারি না? বলতে পারি তো? জি ভাই। আচ্ছা, যদি সমতল প্রতিসরক তল হয়ে থাকে সেক্ষেত্রে কি আমরা এই সূত্রটা খাটাতে পারি না সমতল প্রতিসরক তলের ক্ষেত্রে? পারি তো? এই পাশে তো শূন্য হওয়ার জি কথা ভাই। না? আচ্ছা, এখন একটা মজার জিনিস খেয়াল করো, আমাদের যে প্রকৃত গভীরতা, এটা কি আমাদের বিম্বের লক্ষ্যবস্তু দূরত্ব না? প্রকৃত গভীরতাটা এই যে ডি, তাই তো? জি ভাই। আর এই যে আমাদের ডি প্রাইম, এটা কি আমাদের বিম্বের দূরত্ব না? জি ভাই। তো আমরা কি ডি কে ইউ বলতে পারি না এট দ্য সেম টাইম? আমরা কি ডি প্রাইম কে ভি বলতে পারি না এট দ্য সেম টাইম? বলা যায়? জি ভাই। আচ্ছা, এই যে দেখো এখন আমরা ডি এর জায়গায় ইউ বসাই আর ডি প্রাইমের জায়গায় ভি বসাই, তাহলে সূত্রটা কিরকম হয়? এরকম হয়, μ1 বাই μ2 সমান ইউ ডিভাইডেড বাই ভি। এখন একটু পিছনে ব্যাক করে দেখো আমাদের ওখানে সেম সূত্র আসে কিনা দেখো। μ1 বাই ইউ সমান, মাইনাসটা ইগনোর করা আপাতত, মাইনাস নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। দেখো আমরা এখানে লিখতে পারি μ1 বাই μ2 সমান মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। দেখো তো আমাদের সেম সূত্র আসছে কিনা, মাইনাস যদি ইগনোর করো সেই ক্ষেত্রে সেম সূত্র কিনা দেখো তো, এই দুইটা মিলে যায়? জি ভাই। তাইলে এখন দেখো আমরা এইখানটাতে যে সূত্রটা লিখছিলাম, এই যে লক্ষ্যবস্তু দূরত্ব, এটাকে এট দ্য সেম টাইম কি আমাদের প্রকৃত গভীরতা বলা যায় না? বলা যায়। আর এই যে বিম্বের দূরত্ব লিখলাম, এটাকে কি আমরা আপাত গভীরতা বলতে পারি না? জি ভাই। তাহলে আমাদের এই সূত্র দিয়ে কি সব কাজ করে ফেলা যায় না? কথা কি বোঝা গেছে? জি ভাই। তাই এটা হচ্ছে অল ইন ওয়ান একটা সূত্র, এই সূত্র খুবই কাজের, এই সূত্রটা একটা কষ্ট করে মাথায় রাখবা। আর এটা দেখাইছি জাস্ট জিনিসটার মজা যাতে বুঝতে পারো, ঘুরে ফিরে কিন্তু একই ঘটনা। আচ্ছা, আর এখন একটা জিনিস বলো তো, আমাদের বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব এখানে? বা বিম্ব যদি বলি তাহলে এটা বাস্তব নাকি অবাস্তব?
অবাস্তব। অবাস্তব, সেই জন্য এখানে রেডিমেড মাইনাস আছে। তো যখন আমাদের সামনে রেডিমেড মাইনাস আছে, তার মানে আমরা কি ধরে নিব যে আমাদের ভি যে নেগেটিভ সেটা এখানে ধরেই রাখছে নেগেটিভ। তো আমরা যখন এখানে ভি এর মান বসাবো, সেখানে আবার নিজে থেকে নেগেটিভ বসাবো না। কথা কি বোঝা গেছে? ঠিক আছে, মানে আরেকবার বলেন। হ্যাঁ বলছি, আমাদের বিম্বটা যে অবাস্তব সেটা তো আমরা জানি, তাই না? আমাদের জি চোখের ভাই, সামনেই তো দেখা যাচ্ছে বিম্বটা অবাস্তব। বিম্ব অবাস্তব মানে ভি এর ভ্যালু নেগেটিভ আসবে নাকি পজিটিভ আসবে? নেগেটিভ। নেগেটিভ আসবে। তাহলে তুমি এখান থেকে কি ভি এর মান বের করার পর এটা নেগেটিভ, মানে তুমি তো জানো এটা যে অবাস্তব। তো তুমি যদি পরীক্ষার প্রশ্ন এমন হয় যে তোমার নেগেটিভ বসাতে হচ্ছে, তুমি ভি এর জায়গায় একটা নেগেটিভ মান বসাই দেবে না নিজে থেকে, তাই তো? জি ভাই। এই সূত্র কিন্তু এটা রেডিমেড না। এই সূত্রে তোমার কনসেপ্ট থাকতে হবে যে আমাদের বিম্বটা অবাস্তব, সেই জন্য আমি এখানে নেগেটিভ বসাবো যদি দরকার পড়ে তখন, আদারওয়াইজ না। যদি এমনি বলে যে আপাত গভীরতা কত, সে জায়গায় তো নেগেটিভ সামথিং বলার দরকার নেই। তুমি জানোই তো আপাত মানি তো অবাস্তব, তাই তো? সো ওইটা বলার দরকার নেই। বাট যখন এরকম সিচুয়েশন আসবে যে সূত্রের মধ্যে আমার ভি নেগেটিভ হলে নেগেটিভ বসাতে হবে, ভি পজিটিভ হলে পজিটিভ বসাতে হবে, তখন তুমি ভিটা নেগেটিভ বসাবা। সো আমি প্রেফার করব এই সূত্রটা ইউজ না করে তোমরা এই সূত্রটা ইউজ করো প্রকৃত আপাত গভীরতার জন্য। আর যদি বাই এনি চান্স জাস্ট এটা থেকেই আনসার বের করে ফেলো, ভি এর মান যদি নেগেটিভ আসে, তোমরা অবশ্যই বুঝে নেবে এটা হচ্ছে তার আপাত গভীরতা। ম্যাক্সিমাম টাইম বিম্বটা অবাস্তবই হয়ে থাকে, কারণ সমতল প্রতিসারকের ক্ষেত্রে বিম্ব অবাস্তবই হয়ে থাকে। মুখস্থই জানতে পারো যেটা আনসার নেগেটিভই আসবে। ঠিক আছে, মানে এটা তোমার উপর, তুমি কিভাবে জিনিসগুলো নিয়ে কাজ করতেছো। এখানে বলে দিচ্ছে সূত্রের মধ্যেই যে আনসার নেগেটিভ আসা উচিত, আর এখানে সূত্রের মধ্যে বলে দিচ্ছে না, তোমার কনসেপ্টে থাকতে হবে যে আনসারটা নেগেটিভ হয়। তো তুমি যখন দরকার পড়বে তখন ওইটাকে নেগেটিভ বানিয়ে বসাবা কোনো জায়গায়। বুঝছো? না বুঝলে সমস্যা নেই, ম্যাথ করতে করতে এগুলো হাতে চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এই পর্যন্ত যা যা পড়াইছি আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখানে একটা ম্যাথ দিব, ম্যাথটা করে ফেলো। ম্যাথটাও খুবই সুন্দর একটা ম্যাথ। ওয়েট ফর এ ওয়াইল। ম্যাথটা হচ্ছে এরকম, ধরো আমাদের পানির নিচে একটা মাছ আছে, একটু জুম ইন করি। হ্যাঁ, এটা পানির নিচে একটা মাছ আছে মনে করো, এবং পানির উপরে একটা পাখি আছে। মাছটাকে আমি এখানে লিখে দিই। এই যে মাছটা কালার কি দিতে পারি, মাছটা কালার দিলাম হলুদ রঙের। হলুদ কি দেখা যাবে? না, লাল দিই। না, কালোই থাক। এই হচ্ছে আমাদের একটা মাছ। মাছটাকে বিন্দু বস্তু ধরতে পারো কম্পেয়ার টু দ্য ডেপথ। সো মাছটা পানির 10 মিটার নিচে আছে, আর এখানে মনে করো একটা পাখি আছে। পাখির বাকিটা কল্পনা করে নাও, হাত পা ঠ্যাং সবই আছে তার। সো পাখিটা মনে করো পানির পৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় আছে। সো এটা তোমাদের মোটামুটি সবারই জানা যে পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33, আর পাখিরা তো বায়ু মাধ্যমে আছে, তো সেটার প্রতিসরাঙ্ক হচ্ছে 1, জানা আছে আশা করি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে মাছ পাখিকে কত দূরত্বে দেখবে। প্রশ্ন হচ্ছে, প্রথমে উল্টা প্রশ্ন করি, এটা না, প্রথমে করি পাখি মাছকে কত দূরত্বে দেখবে। পাখি মাছকে কত দূরত্বে দেখবে। খুবই ইজি প্রশ্ন কিন্তু এটা, বাট খুবই সুন্দর প্রশ্ন। পাখি মাছকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাছ পাখিকে, প্রশ্ন হচ্ছে কত দূরত্বে দেখবে। করে ফেলো, এই প্রশ্ন করে ফেললে একটা হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ করে দিব। ভাই ও আপাত গভীরতার সূত্রটা একবার লিখ। সূত্র দেখতে আমি সূত্র লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি আমি সূত্র। μ1 বাই μ2 সমান ডি ডিভাইডেড বাই ডি প্রাইম।
আসছে কারো আনসার? দেখো এটা কিন্তু ইজি, খুব একটা বেশি কঠিন না। জাস্ট তোমাদের এই জিনিসটা একটু মাথা ঠান্ডা রেখে বের করতে হবে যে কোন মাধ্যম থেকে আলো আসছে এবং কোন মাধ্যমে আলো আসছে। সো দুইটা কেস কিন্তু, একটা হচ্ছে পাখি মাছকে দেখবে, একটা হচ্ছে মাছ পাখিকে দেখবে। এখন আশরাফ তুমি বলো যে যখন পাখি মাছকে দেখবে তখন আলোটা পানি থেকে বাতাসে আসবে নাকি বাতাস থেকে পানিতে যাবে? যখন পাখি মাছকে দেখবে পানি থেকে তখন বাতাসে আসবে। পানি থেকে বাতাসে আসবে, পান- অর্থাৎ তখন আমাদের প্রথম মাধ্যম কোনটা? এটা। দ্বিতীয় মাধ্যম কোনটা? এটা প্রথম প্রশ্নের ক্ষেত্রে। জি। আচ্ছা, তো এটা তো এটাই হয় যে আমাদের প্রথম প্রশ্নটা সলভ করে ফেলি এখানে, যে μ1 বাই μ2 যে মাধ্যম থেকে আলো আসছে তার প্রতিসরাঙ্ক। অর্থাৎ যেহেতু পাখি মাছকে দেখবে তার মানে মাছ থেকে আলো পাখির চোখে যেতে হবে, অর্থাৎ পানি মাধ্যম থেকে যাবে। তাহলে পানি মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.33 আর বায়ু মাধ্যমে যাবে, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1 ইজ ইকুয়াল টু ডি বাই ডি প্রাইম। মাছের প্রকৃত গভীরতা কত? 10, আপাত গভীরতা আমরা বের করব ডি প্রাইম। তো এখান থেকে আমাদের ডি প্রাইম সমান কি আসছে? ডি প্রাইম সমান আসবে 10 ডিভাইডেড বাই 1.33 which will be more or less 7 point something. 10 divided by 1.33 কত হয়? 7.518 7.5152 লিখে দিই, ঠিক আছে? তো এই হচ্ছে মাছের আপাত গভীরতা। কিন্তু প্রশ্ন একটু ভালো করে খেয়াল করো, প্রশ্ন কি বলছে? পাখি মাছকে, কালের যে হালত খুব বাজে, পাখি মাছকে কত দূরত্ব দেখবে? তো এখন বলো, পাখি কি একদম পানির পৃষ্ঠে বসে আছে নাকি পাখি 20 মিটার উপরে আছে? 20 মিটার উপরে আছে। হ্যাঁ, তাহলে পাখি মাছকে কত দূরত্ব দেখবে? 20 প্লাস 7 পয়েন্ট। 27.5। হ্যাঁ, তাহলে পাখি মাছকে দেখবে। এখানে আনসার হচ্ছে 20 প্লাস 7.52। প্রথম প্রশ্ন ডান। বুঝতে পারছো আশরাফ? জি ভাই। সেকেন্ড প্রশ্নে এখন আসি। সেকেন্ড প্রশ্নে একই রকম ভাবে আমরা আবার সেম শুটে লিখবো, μ1 বাই μ2 সমান ডি বাই ডি প্রাইম। এই ক্ষেত্রে মাছ পাখিকে দেখবে, অর্থাৎ এখন আলো আসবে পাখি থেকে মাছের কাছে, অর্থাৎ প্রথম মাধ্যমটা হচ্ছে এখন বায়ু মাধ্যম, আর যে মাধ্যমে আলো যাচ্ছে সেটা হচ্ছে পানি মাধ্যম। পাখির প্রকৃত দূরত্ব সাপেক্ষ কিন্তু আমাদের এই মিডল পয়েন্টটাই, বিভেদ তলটাই আমাদের সাপেক্ষ। তাহলে 20 আর ডি প্রাইম আমরা বের করব। তাহলে দেখো দূরত্বটা কি আসতেছে, ডি প্রাইম ইজ ইকুয়াল টু 20 ইন্টু 1.33। এখানে একটা রিডিং তোমরা পেয়ে যাবা, 20 ইন্টু 1.33 কত হয়? এটা হয় 26.6। অর্থাৎ যখন আলো হালকা থেকে ঘনতে আসে, আলো যখন হালকা মাধ্যম থেকে ঘনতে আসে, তখন আমরা হালকা মাধ্যমে থাকা বস্তুটাকে তার অরিজিনাল দূরত্বের চেয়ে বেশি দূরত্ব দেখি। কথা কি বোঝা গেছে? জি ভাই। তার দূরত্ব হচ্ছে 20, কিন্তু পৃষ্ঠ থেকে তার দূরত্ব মনে হবে 26.6। বাট মাছ তো নিজে থেকেও কিছু দূরত্বে আছে পৃষ্ঠ থেকে, 10 মিটার। তাহলে মাছ পাখি কত দূরত্বে দেখবে? 26.6 প্লাস 10 অর্থাৎ 36.6 মিটার। কথা বোঝা গেছে? সলিউশন বুঝতে জি পারছো? ভাই। আচ্ছা, এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, প্রকৃত গভীরতা আপাত গভীরতা নিয়ে। সো সিম্পলি জাস্ট এই সূত্রটা একটু মনে রাখবা, কষ্ট করে আনসার মিলে যাবে। ফাইন, এখন আমি হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক করার পরে ক্লাস শেষ, মানে হোমওয়ার্ক দেওয়ার পরে ক্লাস শেষ আর কি। এখনো সিচুয়েশনটা হচ্ছে না এটা এরকম, একটু বড় করে নিই। আচ্ছা, মনে করো বললাম এত মোটা হইলে তো হবে না ব্রো। আচ্ছা, মনে করো এইখানটাতে একটা কাচের স্ল্যাব আছে। স্ল্যাব মানে কি? স্ল্যাব মানে হচ্ছে মনে করো কাচের একটা তক্তা বলতে পারো, যেটা পুরোটা স্বচ্ছ। তো আমরা এই এক্সপেরিমেন্টটা আমরা মোটামুটি সবাই দেখছি যে কাচের ভিতর দিয়ে যখন তুমি কিছু একটা দেখতে যাবা, তখন কিন্তু ওইটা যেখানে আছে আসলে তো সেখানে মনে হয় না, মনে হয় সে একটা অন্য জায়গায় আছে। মনে করো আসলে একটা কয়েন আছে এখানে ফালানো, কয়েন 5 টাকার কয়েন মনে করো এখানে ফালানো আছে। তুমি মনে করো এই পাশ থেকে দেখতে যাচ্ছ, তোমার মনে করো চশমা লাগিয়ে, যেমনি হোক খালি চোখে দেখতেছো, মনে করো তুমি চশমা দিয়ে এই কয়েনটাকে কাচের স্ল্যাবের ভিতর দিয়ে দেখতে যাচ্ছ। ওকে, এইভাবে দেখতে যাচ্ছ তুমি, কি হয় না হয় বোঝার জন্য, ঠিক আছে? এইভাবে দেখতে যাচ্ছ। সো তুমি যখন চোখ দিয়ে দেখতে চাবা, তুমি খেয়াল করবা কি, অরিজিনালি তো আমার কয়েনটা এখানে, তুমি যেটা ফিল করবা যে তোমার যে কয়েনটা সেটা মনে করো এইখানটাতে আছে। অর্থাৎ কয়েনটা আসলে যেখানে আছে তুমি সেখানে না দেখে কয়েনটাকে তুমি অন্য একটা জায়গায় দেখছো। আমাদের এই প্রশ্নের এই হোমওয়ার্কের টাস্ক হচ্ছে কাচের স্ল্যাবের ভিতর দিয়ে
আমরা যখন একটা বস্তুকে দেখি তখন তার অবস্থানটা আদি অবস্থান থেকে কতটুকু সরে যায়, সেই সরে যাওয়ার পরিমাণটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমাদের কয়েনের রিয়েল পজিশন থেকে তার অ্যাপিয়ারেন্ট পজিশনের ডিস্টেন্স কতটুকু। এই যে সে এখানে ছিল কিন্তু এই মানুষটা তাকে দেখছে এখানে, তো এই যে একটু সরে গেল সে, এই শিফটিংটা কতটুকু হলো। তো এই জিনিসটার ইংলিশে বলা হয় শিফট থ্রো এ গ্লাস স্ল্যাব। ঠিক আছে, বলে দিচ্ছি এটা কি বলে। এটাকে বলা হয় শিফট THROUGH, শিফট থ্রো এ গ্লাস স্ল্যাব। স্ল্যাব মানে আশা করি সবাই বোঝো মোটামুটি কম বেশি। তো এই চিত্রটাকে আমি একটু 2 ডাইমেনশনাল করে দিই যাতে তোমাদের করতে সুবিধা হয়। ওকে, এটাকে আমি 2 ডাইমেনশনাল করে দিচ্ছি। কালিটা ঠিক করে নেই, কালো কালি। এই মনে করো আমার একটা, এখন মনে করো আমি টপ ভিউ দেখছি, উপর থেকে দেখছি জিনিসটা, উপর থেকে দেখছি ব্যাপারটা। সো এই মনে করো আমার একটা কাছে, এই মনে করো আমাদের সেই কয়েনটা, আর এই সাইডে আমাদের চোখ থাকবে। ওকে, তো তার থেকে তো 2 ধরনের আলাদা, একটা যাবে একদম সোজা, যেটা কোনো ধরনের প্রতিসরণ ছাড়াই সোজা এই দিকেই চলে যাবে। ওকে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই এইভাবে চলে যাবে। আরো একটা বস্তু থেকে তো আর একটা আলো বের হয় না, এর থেকে অসংখ্য আলো বের হয়। তো একটা আলো মনে করে এদিকে গেল, তো সেটা ডেফিনেটলি প্রতিসরিত হবে। সো এটা যদি হয়, তো যেহেতু বায়ু থেকে কাছে গিয়েছে সে একটু চুপসে যাবে, আবার যখন কাছ থেকে বায়ুতে গিয়েছে সে আবার এইটার সমান্তরাল হয়ে যাবে, যেটা আমরা একটা টপিকে পড়েছিলাম, আবার সে প্রসারিত হয়ে যাবে এইভাবে। এই যে সে, এখন যদি আমি এটাকে পিছনে ব্যাক করি, বর্ধিত করি, আমি কি আমার কয়েনটাকে এই জায়গাতে দেখতে পাচ্ছি না? বলো তো, আমার চোখটা মনে করো এখানে আছে, আমার চোখটা মনে করো এই জায়গাতে আছে। চোখটা কিন্তু এইসব কোণের তুলনায় অনেক বড় একটা জিনিস। চোখ কিন্তু অনেক বড় আমাদের, এটা ভুললে হবে না। আমাদের চোখ অনেক বড়, কোণ যেহেতু অনেক ক্ষুদ্র ধরতে হবে আমাদের চোখ কিন্তু অনেক বড়। চোখের পাপড়ি টাপড়ি দিয়ে দিই, আর এই হচ্ছে আমাদের চোখ। হ্যাঁ, চোখ। আশরাফ, সিচুয়েশন কি বুঝতে পারছো? এখন আমাদের এই গ্লাস স্ল্যাবের যে পুরুত্ব বা তার যে প্রশস্ততা সেটা হচ্ছে টি, অর্থাৎ এই যে চিত্রটা ছিল, এখানে যে চিত্রটা রাখছিলাম, এই যে তার ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা হচ্ছে টি পরিমাণ। এখানে এইটাকেই আমরা টি বললাম। প্রশ্ন হচ্ছে গ্লাস স্ল্যাবের তো একটা প্রতিসরাঙ্ক আছে, কাচের প্রতিসরাঙ্ক কত জানোই তুমি, 1.5, বাট তুমি তো সূত্র বানাবা, তুমি এটাকে মিউ ধরবা, আর বায়ুর প্রতিসরাঙ্ক কত তুমি 1 জানোই। প্রশ্ন হচ্ছে এই যে তার অরিজিনাল পজিশন এখানে ছিল, বাট তার বিম্বটা দেখা যাচ্ছে এখানে, এই যে তার শিফট হয়ে গেল, এই শিফটের পরিমাণ যেটাকে আমরা ডেল্টা এক্স বলতে পারি, এই ডেল্টা এক্স এর পরিমাণটা আসলে কতটুকু? প্রশ্ন কি বোঝাতে পেরেছি? জি ভাই। আচ্ছা, এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, সো আশা করি ক্লাসের সবকিছু বুঝতে পারছো সুন্দর মতো। তো আজকে ক্লাস এখানেই শেষ করে দিই। ক্লাসে আসো কে একটু দেখি তো, আশরাফ, দীপ্রয় আর মাহজাবিন নৌমি। ওকে, ঠিক আছে। তোমরা তাইলে নেক্সট ক্লাস তো হচ্ছে পরীক্ষা, শুক্রবার তো তোমাদের পরীক্ষা, তাই না? যারা নতুন আসছো, মাহজাবিন নৌমি আর হচ্ছে দীপ্রয়, তোমরা তো এই চ্যাপ্টার আমার কাছে পড়ো নাই, বাট পরীক্ষা দাও, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা ভাইয়া দিতে হবে। সো পরশুদিন পরীক্ষা। আর আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু পরে আমার অন্য একটা ব্যাচে এই যে ভৌত আলোক বিজ্ঞানের উপর একটা রিভিউ ক্লাস নিয়েছিলাম, মানে পুরো চ্যাপ্টার সবগুলো সূত্র নিয়ে হালকা পাতলা আলোচনা। সো 1.5 ঘন্টার মতো ক্লাস, ওই ক্লাসটা দেখে নিও, তাইলে মানে পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। আর গাণিতিক পদার্থবিজ্ঞান দেখতে পারো, বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখতে পারো, যে যেখান থেকে পারো দেখতে থাকো। প্রশ্ন তো হচ্ছে শুক্রবারে পেয়ে যাবা। পরীক্ষা দাও সবাই। ওকে ওকে ভাইয়া। ওকে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।